অনুভবে তুমি সিজান 2 লেখনীতে লিজা মনি পর্ব 53 ইয়ানাকে অগ্নি গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ে। ইয়ানা গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করে উঠে। গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়তে নিবে এমন সময় অগ্নি ইয়ানাকে হেঁচকে টানে পুনরায় সিটে বসিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর একটা হ্যান্ডকাফ দিয়ে হাত বেঁধে দেয়। গম্ভীর হয়ে বসে গাড়ির স্টিয়ারিং এ হাত রাখে। ইয়ানা, পাগল হয়ে গিয়েছেন? রাত 1টার সময় কোথায় নিয়ে যাচ্ছেন? পাগলামি না করে বাড়িতে দিয়ে আসুন। ইয়ানার কোনো কথায় অগ্নি উত্তর দেয়নি। যেন কথা কানেই প্রবেশ করেনি। গম্ভীর আর নিস্তব্ধ হয়ে বসে আছে। দৃষ্টি হুডির আড়ালে বুঝা মুশকিল। গাড়ি সা সা করে গন্তব্যে এগিয়ে যেতে থাকে। অগ্নিকে গম্ভীর দেখে ইয়ানা আর প্রশ্ন করেনি। চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে। চোখ বন্ধ করে রাখার কারণে বাবা মায়ের সব স্মৃতি ভেসে উঠে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আচমকা। ইয়ানা বাম হাত দিয়ে পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নেয়। ভিতরে ভিতরে ফুপিয়ে উঠছে বারবার। ধীরে ধীরে অগ্নির গাড়িটা অন্ধকারের ভিতরে প্রবেশ করতে থাকে। ইয়ানা বাহিরে চোখ রাখতেই আটকে উঠে। দেখে মনে হচ্ছে কোনো জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। মস্তিষ্কে প্রশ্ন উকিঝুঁকি দিতে থাকে। ধীরে ধীরে গাড়িটি গভীর অরণ্যে প্রবেশ করে ঝোপের আড়ালে থামে। ইয়ানার অবাক কণ্ঠ। এত রাতে কোথায় নিয়ে এসেছেন? অগ্নি গাড়ি থেকে নেমে এতক্ষণে গম্ভীর আওয়াজে বলে। ভয় পাচ্ছ? ইয়ানা, ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? যেখানে আপনার পুরো অস্তিত্বটাকেই ভয় পায় সেখানে আপনার সাথে একাকী এই গভীর জঙ্গলে এসেছি। ভয় পাব না বলছেন? অগ্নি হুডির আড়ালে বাঁকা হেসে বলে। যখন এতটা ভয় পাও তাহলে তার বুকে শান্তির স্থান খুঁজো কেন? তার জন্য এত ব্যাকুল কেন সুইটি? ইয়ানা শ্বাস টানে ধীরভাবে। নিম্ন আওয়াজে বলে। প্রশ্নটা আমি নিজেই নিজেকে করি 1000 বার। সেখানে আপনি উত্তর চাওয়াটা বোকামি। কেন নিয়ে এসেছেন এখানে? অগ্নি ইয়ানার হাত ধরে গাড়ি থেকে নামায়। এরপর ঝোপ আড়াল করে সেই পুরনো বাড়িটার সামনে দাঁড়ায় যেটা টর্চার সেল নামে পরিচিত। ইয়ানা আশ্চর্য হয়ে সব জায়গায় চোখ দিয়ে পরখ করে। অস্ফুট আওয়াজে জিজ্ঞাসা করে। আপনার টর্চার সেল এইটা? অগ্নির রহস্যময় হাসে। ইয়ানার হাত ধরে ভিতরে প্রবেশ করে। ইয়ানা শুধু সব কিছু খুঁটিয়ে দেখছে। বাহির থেকে যতটা পুরনো মনে হয়েছিল ভিতরে কিছু নতুনত্ব আছে। ইয়ানার ভাবনার মধ্যেই তাকে নিয়ে একটা বিশাল বড় গোপন কক্ষে প্রবেশ করে। টর্চার সেলের লোহার দ্বারটি কর্কশ গর্জনের মতো বিকট শব্দে খুলে যায়। সেই শব্দ সময়ের জীর্ণ শিরায় ধ্বনিত হয়ে এক অশরীর প্রতিধ্বনির মতো প্রতিক্রিয়া ছড়ায় চারদিকে। ইয়ানা আসে, পাশে তাকিয়ে সামনে তাকাতে যাবে এমন সময় আচমকা পিছিয়ে যায়। অভ্যন্তরে প্রবেশ করা মাত্র দেহস্নায়ুতে ছুরি চালানো শীতলতা যেন হাড়ের শিরায় গেঁথে বসে। বাতাসে স্রোতের মতো ভেসে বেড়ায় জীর্ণ রক্ত ও জ্বালানি তেলের গন্ধ, যার মধ্যে মৃত আত্মার আর্তনাদ মিশে এক প্রকার অশুভতা সঞ্চার করে। চোখ বন্ধ করে অগ্নির হাত শক্ত করে চেপে ধরে। তার চোখের সামনে স্টিলের উপর শক্তিপোক্ত দেহের আলবার্টকে বেঁধে রাখা হয়েছে। চোখ তুলে নেওয়া হয়েছে 2টা। চোখ থেকে রক্ত পড়ছে গড়িয়ে। শরীরের গোপন জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুরো শরীরে অসংখ্য ক্ষতের দাগ। মুখের ভিতর থেকে লালাসহ রক্ত গড়িয়ে পড়ছে। কেন্দ্রে স্থাপিত শীতল স্টিল নির্মিত নির্যাতন সোজা, যার উপর বিবর্ণ এক মানবদেহ শায়িত রক্ত ও মাংসের অবশেষ মাত্র। সেই দেহে দৃষ্টিপাত মাত্রই স্পষ্ট হয়। মানবতা এখানে কেবল তামাশা। শিরার ভেতর দিয়ে যন্ত্রণার নদী বয়ে গেছে বারবার। ইয়ানা এক নিঃশব্দ বিস্ময়ে দণ্ডায়মান। জ্বর তাই আচ্ছন্ন নয়, বরং অভ্যন্তরের প্রতিটি স্নায়ুতে বিস্ফোরিত রক্তচাপ পাথরে খোদাই হয়ে যাচ্ছে। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে আগুনঝরা চোখে তাকিয়ে বলে। আমাকে কেন এনেছেন এখানে? এমন বিকৃত জিনিসের সাক্ষী করবেন বলে? অগ্নি ইয়ানার সেই চোখে চোখ রেখে গম্ভীর আওয়াজে শুধায়। বাবা মায়ের বিকৃত লাশ যখন দেখেছ তখন ভয় করেনি? সেটা তো এর চেয়ে ও জঘন্য ছিল। ইয়ানা চোখ নামিয়ে নেয়। অগ্নি ইয়ানাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে একটা চেয়ারে বসে। ইয়ানার দিকে তাকিয়ে আলবার্টের দিকে ইশারা দিয়ে বলে। স্টিলের তীক্ষ্ণ শীতলতায় শায়িত, ক্ষীণ নিঃশ্বাসে মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে থাকা যে অর্ধমৃত দেহটি, সেই ব্যক্তি তোমার বাবা মায়ের রক্তে হাত রাঙিয়েছে। এখন বলো তুমি কি করতে চাও তাকে? তোমার সামনে বিছানো রয়েছে প্রতিশোধের সমস্ত সম্ভাব্য উপকরণ। চিকচিকে ধারালো দা, ধারালো করাত, নৃশংস ছুরি, উত্তপ্ত চাপাতির ছ্যাঁকা দেওয়ার যন্ত্র, এমনকি অভিশপ্ত অ্যাসিডে পূর্ণ কাচের শিশি, যা কেবল চামড়া নয় বরং অস্তিত্ব পর্যন্ত গলিয়ে দিতে সক্ষম। তোমার হাত এখন ন্যায়বিচারের অস্ত্র। সময় সীমিত। দয়া, করুণা বা সহানুভূতির জন্য এখানে স্থান নেই।
এই মুহূর্তেই সিদ্ধান্ত গ্রহণ করো, মানবিকতা আঁকড়ে ধরবে নাকি পশুত্বে স্নান করে প্রতিশোধের পূর্ণতা ঘটাবে। তোমার রাগ এখন পরিণতির ভাষা চায়। সে ভাষা কি বাঁচিয়ে ছেড়ে দেওয়া নাকি যন্ত্রণার প্রতিটি উপকরণ দিয়ে তাকে শূন্যতার দিকে ঠেলে দেওয়া? বলো কি শাস্তি প্রাপ্য তার যে তোমার অস্তিত্বের জন্মদাতাদের নিঃসংশয় হাতে হত্যা করেছে? শুরু করো ক্ষতবিক্ষতের আদিম খেলা। অগ্নির প্রতিটি শব্দ শব্দমাত্রা নয়, বরং বিষাক্ত বিদ্যুৎ স্পর্শ, যা ইয়ানার স্নায়ুর গহীনে প্রবেশ করে রক্তকে দহন করিয়ে তোলে। তার শরীর এক প্রকার অনিচ্ছাসম্পন্ন কাঁপন জর্জরিত হয়ে পড়ে নিয়ন্ত্রণহীনভাবে। ঠিক তার শরীর নয়, আত্মা কাঁপছে। প্রতিটি বাক্য, প্রতিটি ধ্বনি এক একটি ভয়াবহ সিদ্ধান্তের নিঃশব্দ সংকেত। সময় থমকে যায়, শব্দ থেমে যায়। ইয়ানার চোখে মুখে রক্তক্ষরণময় আগুনের প্রতিচ্ছবি জ্বলে ওঠে, এক এমন দীপ্তি যা ভয় নয় বরং প্রতিশোধের উন্মত্ততা। ধীরে ধীরে সে স্থির দৃষ্টিতে তাকায় সেই অর্ধমৃত দেহটির দিকে, আলবার্ট, সেই পিশাচ যে তাদের বাবা মায়ের করুণ মৃত্যু নিশ্চিত করেছিল, যার নির্মমতার তাপে দুটি বোনের শৈশব স্মৃতি পুড়ে ছাই হয়ে গেছে। ইয়ানা আজ যে দাঁড়িয়ে আছে তার প্রতিটি ব্যথার ভিত্তিপ্রস্তর এই মানুষরূপী দানবটি। তার মনে এখন মানবিকতা, সহানুভূতি বা মনুষ্যধর্মের লেশমাত্র নেই, বরং তার ভেতরের নীরব প্রতিবাদের ভূত জেগে উঠেছে ভয়ঙ্কর রূপে। এমন সময়ে অগ্নি সামনে আসে। অগ্নি এসে দাঁড়ায়, মুখে এক রহস্যময় হাসি, নয়ন যুগলে যেন ক্ষুব্ধ দাবানলের বিভীষিকা। তার সেই নীরব জ্বলন্ত দৃষ্টির মধ্যে যে এক অদৃশ্য পরোয়ানা মিশে আছে হত্যার অনুমোদন। ইয়ানা তাকায় ধীরে ও নিঃশব্দে, মুখে ভাষাহীনতা আর চোখে ঝড়। তার দৃষ্টি জিজ্ঞাসু নয় বরং জাগ্রত। এই মুহূর্তে তার সামনে দুটি পথ, ক্ষমা অথবা নির্মূল। ঘরের নিঃশব্দতা ঘনীভূত হয়। শুধু দূরে টর্চার টেবিলের পাশে রাখা করাত্তা ধাতব কণ্ঠে ঠুকঠুক শব্দ তোলে, অপরাধীর জন্য তার ফাঁস রচিত হচ্ছে। আপনি আমাকে খুন করতে বলছেন? ইয়ানার অবাক কণ্ঠ। ইয়ানার কণ্ঠস্বর বিস্ময়ের অতল থেকে উঠে আসা এক অপ্রস্তুত প্রশ্ন। নিজের শোনা শব্দগুলোই বিশ্বাস করতে পারছে না সে। বাক্যের প্রতিটি শব্দ তার ঠোঁটে জমে উঠছে, তবু উচ্চারিত হচ্ছে স্তব্ধতার ভেতর দিয়ে। অগ্নির জবাব আসে এক নিঃশব্দ আর নিরাসক্ত স্বরবেগে। প্রতিশোধ নিতে বলছি, আর সেটা তোমাকে করতেই হবে। ইয়ানার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, মুখে হাত দিয়ে হাঁটু ভেঙ্গে মেঝেতে বসে পড়ে। আমি পারব না এমন কাজ করতে। অগ্নি, তোমাকে তো পারতেই হবে বেইবি। ইয়ানা, এমন জঘন্য কাজ আমি কিভাবে করব? আমি পারব না চৌধুরী। আমি আপনার মতো নয়। কারোর বুকে ছুরি চালানোর ক্ষমতা আমার নেই। এমন নিষ্ঠুর কাজ করতে আমি অক্ষম। তার কথায় আত্মপক্ষ সমর্থনের ব্যাকুলতা নেই। আছে এক গভীর অন্তর্দ্বন্দ্ব, যেখানে সে বোঝে প্রতিশোধ এক নির্মম ন্যায়ের আরেক নাম। কিন্তু সেই ন্যায়ের ভার বহনের মতো হৃদয় তারা সকলেই পায় না। অগ্নির গম্ভীর আর ভয়ানক নিঃশ্বাস। অগ্নি দাঁড়িয়ে থাকে, নড়েও না। গলাটি ঠান্ডা লৌহশীতল স্বরে স্বরে আসে। আজ তুমি এখানে এসেছ অগ্নি চৌধুরীর স্ত্রী হয়ে, কোনো করুণাচ্ছন্ন ছলনামুক্ত অবলা নারীর ছায়া হয়ে নয়। স্টিলের নির্মম কঠোরতায় জর্জরিত ছিন্নভিন্ন যে দেহটা পড়ে আছে সেই তো সেই নরাধম, যে তোমার পিতামাতাকে নিষ্ঠুরতার সংজ্ঞায় পুনর্লিখন করে মরণযন্ত্রণায় নিমজ্জিত করেছিল। তুমি আজ শুধুমাত্র একজন স্ত্রী নও, তুমি সেই মৃত পিতামাতার জীবিত সন্তান, যার রক্তে এখনও অনুচ্চারিত কান্না ও চিৎকার প্রবাহমান। ভেবে দেখো, এ প্রতিশোধ আমার নয়, কারণ আমার পিতামাতা মৃত্যুবরণ করেনি। তাদের হৃদয় আজও ধকধক করছে। তবে তোমার? তাদের হৃদয় তো নিষ্পেষিত, নির্বাক। তাদের রক্ত তো আজ মৃত্যুগর কণ্ঠে চিরতরে নির্বাসিত। এখন বলো, এই নির্মমতা কি তুমি ক্ষমা করে দেবে? তুমি কি এই দানবকে স্পর্শহীন রেখে ফিরে যাবে? আমি পথ সহজ করে দিয়েছি। শুধু শেষ আঘাতটি তোমার হাতে রেখে দিয়েছি। শেষ রক্তবিন্দুটুকু ঝরানোর অধিকার তোমারই প্রাপ্ত। তুমি যদি সেই নারী হও, যে নিজ চোখের সামনে পিতামাতার হত্যাকারীকে দেখে ফিরে যায়, তবে প্রশ্ন রয়ে যায়, সে কেমন নারী?
কেমন সন্তান, এই কি তবে সেই ভালোবাসা যা তুমি এতকাল ধরে বলে এসেছ? ইয়ানার কান্না মিশ্রিত সুর, গলা কাঁপছে। এমন ভয়ঙ্কর ইমোশনাল ব্ল্যাকমেইল কেন করছেন? আমি পারব না কাউকে ক্ষতবিক্ষত করতে। আমি কাউকে ক্ষতবিক্ষত করার মতো নির্মম নই। এই ধরনের বর্বরতা আমার হাতে মানায় না। আমি পারি না। আমি পারব না। অগ্নির বাঁকা হাসি। সেটা আমি পারি না, খুব ভালো করেই জানো। যদি এইসব পারতাম তাহলে আজ তোমার চোখে ঘৃণার বদলে ভালোবাসা থাকত। এইসব ফাকিং মেলোড্রামা কাজ আমি করি না জান। তোমাকে যা আদেশ করেছি সেটা করো। নিজের বাবা মায়ের খুনের বদলা নাও। খুনি চোখের সামনে জাস্ট স্বীকার করো। আর এই মুহূর্তে আমার দিকে না তাকিয়ে সেদিকে ফোকাস করো। যতটা নির্মম হওয়া লাগে হও। ইয়ানা বিড়বিড় করে উঠে। পারব না আমি। এত বড় কাজ আমি করতে পারব না। অগ্নি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। চোয়াল শক্ত হয়ে আসে। ইয়ানার সামনে দাঁড়িয়ে বাহু ধরে হেঁচকা টানে দাঁড় করায়। ইয়ানা অগ্নির রাগান্বিত চোখের দিকে তাকায়। অগ্নি দাঁত কিরিমিরিয়ে উঠে। তোর ইমোশনাল নাটক দেখার জন্য এখানে এসেছি। হ্যাঁ, কথা কানে যাচ্ছে না আমার? বলছি না এই অজ্ঞান দেহটাকে বিক্ষত করতে? কার জন্য মায়া হচ্ছে তোর? আমার বউ হয়ে অন্য পুরুষের জন্য মায়া কেন হবে তোর? অগ্নির প্রতিটা ধমকে ইয়ানা কেঁপে উঠে। ভয়ে চোখ নামিয়ে নেয় সে। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানে। চোখের সামনে আসাদ হোসেন আর সেলিনা হোসেনের বিকৃত পুড়ে যাওয়া লাশ ভেসে উঠে। কত নির্মমভাবে মৃত্যু হয়েছে তাদের। আর তাদের মেরেছে স্টিলের উপর পড়ে থাকা লোকটা। কেন মারতে পারছি না আমি? কিসের এত দ্বিধাবোধ? নিজের বাবা মায়ের খুনির প্রতি তুই ভালোবাসা দেখাচ্ছিস ইয়ানা? ছিয়ে! হাতে করাত তুলে নে আর দেহটাকে ক্ষতবিক্ষত করে ফেল। আগে করিসনি তো কি হয়েছে? আগে তো আর তোর বাবা মাকে কেউ মারেনি। আগে পরিস্থিতি তোকে এমন পর্যায়ে দাঁড়া করায়নি। তোর জীবন পাল্টে গিয়েছে। তোর অতীত যা ছিল ভুলে যা। তোর ভবিষ্যতে কি হবে তার ও নিশ্চয়তা নেই। নিজের বাবা মায়ের খুনের প্রতিশোধ নে। ব্যাস দেহটাকে দুইটা টুকরো কর। শুরু হয় এক ধাতব বিকট ঘৃণাভরা শব্দ। আলবার্টের গলায় আটকে থাকা কান্নার ঢেউ শব্দহীন চিৎকারে রূপ নেয়। তবে সেই চিৎকার, সেই অনুনয়, সে আর ইয়ানার কাছে কিছুই নয়। তাতে নেই ক্ষমার আবেদন, নেই মানবিক আরতি। আছে কেবল কৃত অপরাধের শেষ। ইয়ানার চোখ ঝলঝল করে উঠে। অগ্নির দিকে এক পলক তাকিয়ে ধীর পায়ে চলে যায় স্টিলের কাছে। স্টিলের উপরে গন হারিয়ে অর্ধমিত হয়ে পড়ে আছে আলবার্ট। চারদিকে আজ খুব পরিষ্কার। আজ কোনো দুর্গন্ধ, গলিত পচা মাংস, রক্ত নেই। হয়তো ইয়ানা এইসব সহ্য করতে পারবে না তাই। ইয়ানা আলবার্টের পুরো দেহের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে অগ্নির দিকে তাকিয়ে বলে, ওর গান ফিরাবেন না। অগ্নি, প্রয়োজন নেই। আমি চাই না ও তোমাকে দেখুক। ইয়ানা মুচকি হাসে। কি জানি আজ কি হয়েছে। আজ এই হাত রক্তাক্ত করতে খুব ইচ্ছে করছে। মনের ভিতর যেন কোনো হায়না ঢুকে পড়েছে। এমন এক বিকৃত অবস্থা দেখেও একটুও মায়া হচ্ছে না। আগের ইয়ানা হলে হয়তো অগ্নির পায়ে পড়ত। লোকটাকে ছেড়ে দেওয়ার জন্য হয়তো মিনত করত। কিন্তু লোকটা তার বাবা মাকে ছিনিয়ে নিয়েছে। ইয়ানা নিঃশ্বাস টেনে সবচেয়ে ধারালো করাত দুই হাতে তুলে নেয়। পুরোটা করাতে তাকিয়ে দেখে ভালোভাবে। করাতের প্রতিটা খাঁজ ছুরির চেয়ে ও ধারালো। আমার চোখটা বেঁধে দিবেন মি চৌধুরী? অগ্নি গম্ভীর হাসে। এতক্ষণ ইয়ানার ভাবভঙ্গি দেখছিল। ইয়ানার ডাকে এগিয়ে যায় সেদিকে। ইয়ানার গলায় থাকা উড়োনাটা চোখে ভালোভাবে বেঁধে দেয়। এরপর সরে আসে ইয়ানার থেকে। ইয়ানা নিঃশ্বাস টেনে করাতটা একদম আলবার্টের বুকের মাঝ বরাবর বসিয়ে দেয়। করাত আর হাড্ডির সংঘর্ষে একটা শব্দ হয়। আলবার্ট এতক্ষণ অজ্ঞান ছিল। নিজের শরীরে আঘাত পেয়ে ক্ষুধার্ত বাঘের মতো ছটফটিয়ে উঠে। ইয়ানা এত শক্তি প্রয়োগ করে আঘাত বসিয়েছে কিন্তু আহামরি কিছু করতে পারেনি। আঘাতটা গিয়ে একদম বক্ষের মধ্যে লাগে। আলবার্ট ইয়ানার দিকে তাকাতে যাবে কিন্তু তার আগেই অগ্নি সামনে চলে আসে। পিছনে হাত দিয়ে ইয়ানা দূরে সরিয়ে দেয়। অগ্নি, আমার বউয়ের দিকে তাকানো এখন তোর জন্য নাজায়েজ। যদিও তোর চোখ নেই তবুও তোর সাথে বিশ্বাস নেই। মনের চোখ দিয়ে ও দেখে ফেলতে পারিস। কোনো রিস্ক নিতে চাই না। এরপর ইয়ানার দিকে তাকিয়ে বলে, নিজের শরীরে উড়োনা টেনে নাও। যদি ওকে মারো তাহলে চোখ সাক্ষী রেখে মারবে। অগ্নির গম্ভীর আওয়াজ পেতেই ইয়ানা চোখের বাঁধন খুলে নেয়। এরপর ভালোভাবে মাথায় উড়োনা পেঁচালে অগ্নি সামনে থেকে সরে আসে।
ইয়ানা আলবার্টের মুখের দিকে তাকায় না। এই ভয়ঙ্কর রক্তাক্ত চোখ সে সহ্য করতে পারবে না। যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। ইয়ানা এখন কোনো দিকে তাকায় না। করাতটা হাতে নিয়ে একদম গলা বরাবর বসিয়ে দেয়। ফেচ ফেচ শব্দ কানে আসতেই নিঃশ্বাস টানে পুনরায়। হাত কাঁপছে, ভিতরে কাঁপছে, কিন্তু ভিতরে প্রতিশোধের আগুন ঝলঝল করছে। ইয়ানা এক কোপে থামেনি। শত শত অজস্র কোপ বসায় আলবার্টের শরীরে। জানা নেই কি হয়েছে শরীরের অবস্থা। নিজের চোখ শক্তভাবে বন্ধ করে রেখেছে। ইয়ানা থামে। হাঁপিয়ে উঠে সে। বড় বড় নিঃশ্বাস টেনে করাত রাখে, স্টিলের উপর শব্দ করে। নিজের চুল খমচে ধরে সরে আসে সেখান থেকে। দেয়ালের সাথে হেলান দিয়ে শুধু শ্বাস টানছে। অগ্নি এতক্ষণ চেয়ারে বসেছিল গম্ভীর হয়ে। আলবার্টের ক্ষত বিক্ষত লাশের দিকে এক পলক তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে ইয়ানার কাছে যায়। বাব্বাহ, তুমি তো দেখছি আমার থেকে বড় কিলার। পুরো শরীর রক্তে মাখি করে ফেললে। মাত্র একবারের মাথায় এত নির্মম অবস্থা করলে বু। একটু মায়া কাজ করেনি ব্যক্তিটার উপর? কি করে পারলে তুমি ইয়ানা এমন বিকৃত কাজ করতে? একজনের জীবন নিয়ে নিতে কলিজা কেঁপে উঠল না জান। ইয়ানা এতক্ষণে অগ্নির দিকে তাকায়। অগ্নি ঠোঁট কামড়ে হাসে। ইয়ানার চারদিক অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। অগ্নির দিকে তাকিয়ে অস্ফুর্ত আওয়াজে বলে, কথা দিয়ে প্রতিশোধ নিচ্ছেন অগ্নি চৌধুরী? আমার কথা আমাকেই ফিরে দিচ্ছেন? আমি কোনো বিনা কারণে কারোর বুকে ছুরি চালাইনি। আমার বুকের ভিতরে বয়ে চলে আগুন আর কষ্ট যদি একবার অনুভব করতে পেরেছেন। স্বামীর প্রতারণা, বাবা মায়ের খুন সব মিলিয়ে হারিয়ে যাচ্ছি আমি। ধরে রাখুন নিজের সাথে ভালোভাবে আমাকে, না হলে গভীর সাগরে তলিয়ে যাব। ইয়ানা আলবার্টের দিকে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারেনি। এত তরল রক্ত আর বিকৃত ক্ষতবিক্ষত লাশ দেখে জ্ঞান হারায় অগ্নির বুকে। অগ্নি ইয়ানার শরীরটাকে নিজের বুকের সাথে আগলে নেয়। কপাল কুঁচকে আলবার্টের দিকে তাকায়। পুরো শরীরে ক্ষতের দাগ। রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে মেঝেতে। কোনো অঙ্গ আলাদা হয়নি। শরীর থেকে মাংস উঠে এসেছে। অগ্নি মোবাইলের মাধ্যমে কাউকে মেসেজ দিয়ে ইয়ানাকে পাজা কোলে তোলে নেয়। ইয়ানার মুখের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, একটা মানুষ এতবার জ্ঞান কিভাবে হারায়? থাপ্পড় দিলে অজ্ঞান হয়ে পড়ে। আদর করলেও জ্ঞান হারিয়ে পড়ে। কাউকে খুন করতে দেখলেও অজ্ঞান হয়ে পড়ে। তাহলে করবটা কি আমি? অগ্নি ইয়ানাকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। মানবদেহের প্রতিটা লোহিত কণিকা টগব গিয়ে উঠে। নিশুতি এই নিস্তব্ধ রাতে পুনরায় আবার সেই টর্চার সেলে প্রবেশ করে। স্টিলের উপর ক্ষতবিক্ষত আলবার্টকে দেখে এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ে। অগ্নির সেই হাসি টর্চার সেলের প্রতিটা ইটকে জাগিয়ে তুলে। অগ্নি হাসতে হাসতে আলবার্টের কাছে এসে হিসিয়ে বলে, ব্লাডি বিচ, নিজেকে চালাক ভেবে কাজ করাটা তো বোকামি আলবার্ট। কি ভেবেছিস তুই মেরেছিস? তুই যে বোম ফিট করেছিস সেটা আমার আগের থেকেই জানা। চৌধুরী বাড়ি থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমার গোপন বডিগার্ড রাখা। প্রতি মুহূর্তের আপডেট আমার সম্মুখে এসে হাজির হয়। আমি মারার সুযোগ করে দিয়েছি, তাই মারতে পেরেছিস। যদি আমি চাইতাম তাহলে সেই আগুনে তারা নয়, তুই পুড়ে মরতি আলবার্ট। যারা আমার থেকে আমার বুকে ছিনিয়ে নিতে যাবে তাদেরকে আমি নরকের দুয়ারে নিয়ে যেতে পারি। আমার অনুপস্থিতিতে আসাদ হোসেন ডিভের্সের কাজ করছিল, ভাবতে পারছিস একবার আলবার্ট? লোকটাকে জানে আমি কখনো মারতে চাইনি। কিন্তু মাঝপথে এসে তুই এইভাবে মারার পরিকল্পনা করবি কে জানত? ভালোই হয়েছে মেরেছিস। কিন্তু তোর এমন ভুল পদক্ষেপে আমার বুটা কষ্ট পাচ্ছে। প্রচণ্ড কান্না কাটি করছে। কিন্তু সেই কান্না আমার একদম সহ্য হচ্ছে না। অগ্নি হাতে একটা ধারালো ছুরি নেয়। এরপর সেটা আলবার্টের পেটের ভিতরে ঢুকিয়ে ঘুরাতে থাকে। হিংস্র জানোয়ারের মতো ব্রাউন কালারের চোখগুলো ঝলঝল করছে। ঠোঁটে এক তৃপ্তিময় পৈশাচিক হাসি। ছুরির আঘাত নাড়িভুটি কেটে যায়। পেট ফাঁকা করে কলিজাটা বের করে স্টিলের উপর রাখে। এরপর কলিজাটাকে অসংখ্য টুকরো করে। শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। এরপর শরীরের প্রতিটা অঙ্গকে কেটে আলাদা আলাদা স্থানে রাখে। বর্তমানে আলবার্টের দেহটা ছোট ছোট টুকরোতে বিভক্ত। সকালের আবহাওয়ায় থাকে এক অনন্য স্বচ্ছতা, এক অনির্বচনীয় প্রশান্তি। সূর্য তখনও পুরোপুরি উত্তাল হয়ে ওঠেনি, কিন্তু তার কোমল রশ্মি আলতোভাবে ছুঁয়ে যায় গাছের পাতা, ঘাসের ফোঁটা, জানালার কাচ। বাতাসে থাকে শিশির ভেজা হালকা ঠান্ডা একটা স্পর্শ। প্রকৃতির এক মৃদু চুম্বন। চারপাশ নিস্তব্ধ, শুধু পাখির কলতান সেই নীরবতাকে ভেঙে জাগিয়ে তোলে এক সুরম সঙ্গীতে। দূরের কোনো গায়ে হয়তো বাজছে আজানের ধ্বনি বা মন্দিরের ঘণ্টা, ধর্মবর্ণ সব পেরিয়ে সকালের এই মুহূর্ত হয়ে ওঠে এক সার্বজনীন শান্তির বার্তা।
এই সময়টাতে প্রকৃতি থাকে এক অদ্ভুত সাজে, নীরব অথচ প্রাণবন্ত, একঘেয়ে নয় বরং জীবন্ত। মনে হয় নতুন করে শুরু করার শক্তি যেন আকাশ থেকে ঝরে পড়ছে প্রতিটি আলোছায়ার খেলায়। এমন সকালের আবহাওয়ায় হৃদয়ের গভীর ক্লান্তিও যেন ধুয়ে যায়। নতুন দিনের স্বপ্নগুলো পাখা মেলে উড়ে যায় নীলাকাশের দিকে। সকাল ৯টার কাছাকাছি সময়টাতে সূর্যের আলোক রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। জানালার কাউচ ভেদ করে ইয়ানার চোখের উপর পড়তেই ইয়ানা চোখ মেলে তাকায়। বিছানা থেকে উঠে বসতে চায়, কিন্তু মাথা ব্যথার কারণে সেটা সম্ভব হয়নি। দুর্বলতা আর মানসিক চাপের কারণে শরীর কেঁপে ওঠে। বালিশে হাতের চাপ প্রয়োগ করে হেডবোর্ডে হেলান দিয়ে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে। পর মুহূর্তে রাতের সব ঘটনা মনে পড়তে থাকে। সে একটা মানুষরূপী নরপশুকে খুন করে করে এসেছে। সে বর্তমানে একজন খুনি। ইয়ানা বড় বড় নিঃশ্বাস টানে। মন বলছে নিজ হাতে আইন তুলে নেওয়া উচিত হয়নি। মস্তিষ্ক বলছে যা করেছিস একদম ঠিক করেছিস। ইয়ানার ভাবনার মধ্যে দরজা খোলার শব্দ কানে আসে। চোখ খুলে সেদিকে তাকায়। অগ্নি রুমে ঢুকে ডিভানের উপর গিয়ে গম্ভীর হয়ে বসে। ইয়ানা চুপচাপ বসে থাকে, চোখে ধোয়াটে বিস্ময়। নিজের ভিতরের কণ্ঠস্বরকে সামলাতে না পেরে ধীরে প্রশ্ন করে, আমি কি তখন গান হারিয়ে ফেলেছিলাম? অগ্নি চোখ তুলে ইয়ানার দিকে তাকিয়ে বলে, কি মনে হচ্ছে গান বাজনা করে এসেছ? ইয়ানা হতাশ নিঃশ্বাস ফেলে। তীক্ষ্ণ কণ্ঠে ছুঁড়ে দেয় কথাগুলো। বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, কোনো প্রশ্নের সোজা উত্তর দিলে কি আপনার অ্যালার্জি সমস্যা হয়? অগ্নি ঠোঁট কামড়ে হাসে। অগ্নি চোখ সরিয়ে জানালার বাইরে তাকায়। গলার স্বর গভীর ও ভারী হয়ে ওঠে। তোমার কি তাই মনে হয়? তোমার সাথে আজকাল কথা বললে ও ভয় কাজ করে। এক খুন করে এসেছ বলা যায় না কবে আমার বুকে ছুরি চালিয়ে দিবে। ইয়ানা দাঁত কিরমিরিয়ে রাগ চেপে ফুঁসে উঠে। ঠাট্টা করছেন আমার সাথে? হ্যাঁ, বলা যায় না একদিন সত্যি চালিয়ে দিতে পারি। বর্তমানে আপনি আমাকে যে পরিস্থিতির সাথে সাক্ষাৎ করিয়েছেন তাতে সামান্য ছুরি চালালে ও বন্ধুমাত্র হাত কাঁপবে না। আপনি নিজেই তো বলেছেন আমি অগ্নি চৌধুরীর বউ। মনের ভিতরে দয়া মায়া রাখা উচিত নয়। ইয়ানার রাগ দেখে অগ্নি ঠোঁট কামড়ে সামান্য শব্দ করে হাসে। সে হাসি তামাশার নয় বরং ভয়াবহ ও কৌতুকপূর্ণ। এই আগুনেই সে নিজেকে পোড়াতে চায়। ইয়ানার কণ্ঠ এবার কোমল কিন্তু কাঁপা। চোখে বিস্ফোরিত জল, যেটা এই মুহূর্তে গড়িয়ে পড়তে চাইছে না। ইয়ানা, বাচ্চাগুলোকে দেখে আপনার কখনো মায়া কাজ করেনি? অগ্নি, আমার ভিতরে মায়া মমতা বলতে কিছু নেই সুইটি। ইয়ানার কণ্ঠ বাষ্পভেজা অথচ লড়াকু। সে পিছু হটে না। বুক সোজা করে বলে, তাদের করুণ চাহানি আপনার হৃদয়কে কি একবার ও নাড়িয়ে তুলেনি অগ্নি চৌধুরী? অগ্নি, দেখিনি কখনো। ইয়ানার কণ্ঠে সেই মুহূর্তে চিৎকার নেই, কিন্তু এমন তীব্রতা আছে যা পাথরও চিরে দিতে পারে। না দেখেই ফুলের মতো নিষ্পাপ প্রাণগুলোকে নরকে ঢেলে দেওয়ার আদেশ দেন। যদি এই বাচ্চাগুলোর জায়গায় আপনার সন্তান থাকত তখন ও কি এইভাবে বসে থাকতেন? এতটা জানোয়ারে পরিণত হতে পারতেন? অগ্নির ঠান্ডা কণ্ঠে, ও আমার সন্তান হত। অগ্নি চৌধুরীর রক্ত তার শরীরে প্রবাহিত হত। কেউ আঘাত করতে আসলে সেই রক্ত টগব গিয়ে উঠে জানান দিত সে অগ্নি চৌধুরীর রক্ত। আমার সন্তানের গায়ে কেউ সামান্য বাজে স্পর্শ করার আগেই তাকে ৩.৫ হাত মাটির নিচে গেড়ে দিয়ে আসতাম। ইয়ানা বিদ্রূপ হাসি দিয়ে বলে, নিজের সন্তানের জন্য এত ভালোবাসা আর অন্যের সন্তান বুঝিয়ে আপনাদের কাছে পণ্য? আপনাদের পাপের রাজত্বে এই নিষ্পাপ প্রাণগুলোকে বলি দেন। মনে রাখবেন অগ্নি চৌধুরী উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এখনও সময় আছে, সঠিক পথে ফিরে আসুন। কিছু করতে হবে না। আপনি মাফিয়া হয়েই বাঁচেন, কিছু বলব না। শুধুমাত্র শিশু, নারী পাচার থেকে ফিরে আসুন। শিশুর ভক্ষক না হয়ে রক্ষক হন। অগ্নি ডিভান থেকে উঠে আসে। সামান্য ঝুঁকে ইয়ানার গালে সামান্য চাপ প্রয়োগ করে বলে, আই এম নট ইন্টারেস্টেড ইন হিয়ারিং অল দিস ফাকিং রোজ। সামান্য একটা কথা তোমাকে আমি সহ্য করাতে পারছি না। আমি বাবা, মায়ের কোলে ধীরে ধীরে বড় হওয়া আদর্শ সন্তান নয়। আমি মাটির নিচে অন্ধকারে অনাহারে নির্যাতনের শিকার হওয়া এক সন্তান। আমি তোমার মতো মায়ের ভালোবাসা আর বাবার হাত ধরে বড় হয়নি। একবার ও ভেবে দেখেছ সেই বদ্ধ রুমে কিভাবে কাটিয়েছি আমি? আমার কাছে ভালো কিছু কি করে আশা করো বেবি? আমি লোকেদেরকে আদর্শের শিক্ষা দেয় না। আমি গ্যাংস্টার। পুরো মাফিয়া প্যালেস আমার হাতের ইশারাতে চলে। যেদিন গ্যাংস্টার সিংহাসনে বসেছি সেদিন পুরো পাপ কাজকে নিজের হৃদয়ে স্থান দিয়েছে। সৎ পথ ছেড়ে অসৎ পথ বেছে নিয়েছি। আমার বুকে ছুরি চালিয়ে যদি হৃদয় দেখতে চাও তাহলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখবে না। সব কিছু আপন করে নিয়ে তোমাকে আমার সাথে বাঁচতে হবে।
নিজে পাগলামো করে আমাকে উন্মাদ করো না। শান্ত আছি, শান্ত থাকতে দাও। ইয়ানা চোখ সরিয়ে নেয়। ইয়ানাকে নিজের এত কাছে দেখে নেশা লেগে যায়। এতক্ষণ তো ঠিকই ছিল সব। হঠাৎ নেশা কেন লেগে গেল? অগ্নি ইয়ানার গলায় ঠোঁট ছুঁয়ে দেয়। আকস্মিক অগ্নির স্পর্শে ইয়ানা কেঁপে ওঠে। অগ্নির মাথায় হাত রেখে ঠেলে সরাতে চাইলে অগ্নি আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে। ইয়ানা ঠোঁট ভিজিয়ে বলে, কি করছেন? অগ্নি হিসহিসিয়ে বলে, জাস্ট লেট মি টাচ ইউ। আইল বি সো জেন্টল, ইউ ওন্ট ইভেন ফিল ডিস্টার্বড। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। ইয়ানা বিরক্তিতে বলে, অসময়ে যে কোনো সময় মাতলামো করা কি আপনার স্বভাব? অগ্নি, শরীরে অ্যালকোহল লাগিয়ে রাখলে মাতাল তো হব ওই মাই কুইন। অগ্নি ইয়ানার গলায়, বুকে, কপালে, গলায়, ঠোঁটে অজস্র চুমু খায়। প্রায় ২০ মিনিট পাগলামো করে ইয়ানার ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে ছেড়ে দেয়। ইয়ানা কটমট চোখে তাকায় অগ্নির দিকে। অগ্নি নিজের শরীরে ব্লেজার জড়িয়ে বলে, ইউ আর সো হট। ইয়ানার চোখে লাজুকতা নেই। শান্ত চোখে তাকায় অগ্নির দৃষ্টির দিকে। অগ্নি ভ্রু কুঁচকে বলে, হেই বেবি, লাজুকতা কোথায় হারিয়ে গেল? ইয়ানা, কাজ করে না এখন আর। অগ্নি, অতিরিক্ত আদর করে ফেলেছি তাই অভ্যস্ত হয়ে পড়েছ। বাট আই লাইক ইট মাই গর্জিয়াস লেডি। ইয়ানা, আপনার তাই মনে হয়? চোখের ভাষা বুঝতে পারেন অগ্নি চৌধুরী। একবার নয়, অনেকবার আমাকে ভেঙেছেন। একবার উঠে দাঁড়াতে চাই, আরেকবার নিচে নামিয়ে দেন। এমন এমন সত্য নিয়ে সামনে হাজির হন যে সহ্য করার ক্ষমতা আমার নেই। কাঁদতে কাঁদতে চোখের নিচে ক্ষত সৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু এখনও আমার নিশানা খুঁজে পাচ্ছি না। আমি ক্লান্ত অগ্নি চৌধুরী। বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। একটা সংসার হলে কি এমন ক্ষতি হতো? আমি একটা সংসার করতে চাই যেভাবে হাজারটা মেয়ে করে। ভালোবাসা যদি এতটা কষ্টকর হতো তাহলে বিধাতার কসম হৃদয়ে অনুভূতি জন্মানোর আগেই নিজের রুহকে কবর দিয়ে দিতাম। অগ্নি কিছু বলে না, শুধু শব্দ করে হাসল। অগ্নির হাসিতে ইয়ানা কিছুক্ষণ তাকিয়ে থমকে যায়। রাগ না করে হাসছে। অগ্নি গম্ভীরতার সাথে আওড়ায়, যেভাবে রেখে যাচ্ছি সেভাবে থাকবে। এদিক সেদিক যাতে না হয়। চুপচাপ রুমে বসে থাকবে। দিন দিন শরীরের সব হাড্ডি ভেসে উঠছে। শরীরের সব মাংস শুকিয়ে গেলে আমি আদর করব কোথায়? এমনি আমার কাছে শরীরটাকে মিনি সাইজ লাগে। ছোঁয়ার আগেই গান হারিয়ে ফেলে। কয়েকদিন পর তো আমি আর কিছুই খুঁজে পাব না। চৌধুরী ভিলা এখনও শোকের ছায়ার নিচে পড়ে আছে। রুয়ানা নিজেকে গুটিয়ে নিয়েছে সবার কাছ থেকে। কারোর সাথে তেমন কথা বলে না। ইউভি বারবার কথা বলার চেষ্টা করেও সফল হয়নি। সাজিদ চৌধুরী আর শিখা চৌধুরী ডিভানে বসে চা খাচ্ছিল। ইয়ানার হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দরজা লক করে চলে যায়। আর অগ্নির রুমের দরজা খোলার শক্তি কারোর নেই। ইয়ানা ছটফট করলেও এখন শান্ত হয়ে ঘাপটি মেরে বসে থাকে। মীরা আর সুমু কিচেনে স্টাফদের সাথে রান্নার কাজে হেল্প করছিল। ঠিক সে সময় অরিদের ডাকে হকচকিয়ে ওঠে। অরিদ সিঁড়ির এইখানে দাঁড়িয়ে মীরার নাম ধরে ডাকতে থাকে। অরিদের এমন ডাকে মীরা চোখ বড় বড় করে ফেলে। এই খ্যাপা বাঘ তাকে কেন ডাকছে? ভেড়ার মতো ভে ভে কেন করছে এইভাবে? মীরাকে আসতে না দেখে অরিদ ধমকে উঠে, এই মেয়ে, তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? মীরা আরও অবাক হয়ে তাকায় সেদিকে। সুমু অরিদের পাগলামো দেখে হেসে মীরার উদ্দেশ্যে বলে, মীরা তোমাকে ডাকছে? মীরার অবাক কণ্ঠে, হঠাৎ আমাকে কেন ডাকছে? নির্ঘাত ঝগড়া করার জন্য? একজন স্টাফ, স্যার, কিন্তু রেগে যাচ্ছে ম্যাডাম। গিয়ে দেখেন কেন ডাকছে। মীরা, আমি যাব। সুমু, তাহলে আমি যাই। মীরা কিছু বলতে যাবে, অরিদের হুঙ্কার আবার ভেসে আসে। মীরা কেঁপে উঠে। শিখা চৌধুরী আর সাজিদ চৌধুরী মুচকি হাসে। মীরা কোনো উপায় না পেয়ে এক প্রকার বিরক্তি নিয়ে কিচেন রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে এমন সময় সাজিদ চৌধুরী আর শিখা চৌধুরীর দিকে চোখ যায়। তারা এখনও মুচকি হাসছে। মীরার কপালের ভাঁজ টানটান হয়। তারা হাসছে কেন? ওরা কি কোনোভাবে অন্য কিছু ভেবে নিয়েছে? মীরা নিজের কথায় নিজেই হতভম্ব হয়ে উপরে চলে যায়। রুমে ঢুকে অরিদকে বিছানায় স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে রেগে বলে, এইভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? আপনার ডাকে সবাই মিটিমিটি হাসছে। সবাই কি ভাবছে বলুন তো? মীরার কথায় অরিদ উঠে দাঁড়ায়। এরপর মীরার সামনে এসে দাঁড়াতেই মীরা পিছিয়ে যায়। অরিদ চোখ ছোট ছোট করে মীরার দিকে এগিয়ে যেতে থাকে। একসময় মীরা দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। অরিদ একদম মীরার কাছাকাছি এসে দাঁড়ায়। মীরা শুষ্ক ঢোক গিলে নিজেকে শক্ত করে বলে, দূরে সরুন বলছি। কাছে কেন আসছেন এইভাবে? একটা মেয়ের কাছে আসতে লজ্জা করছে না?
অরিদ মীরার দিকে ঝুঁকে। মীরা নিজের চোখ নামিয়ে নেয়। অরিদ বাঁকা হেসে বলে, কি ভাবছিল নিচে সবাই? মীরা, আমি কি জানি? অরিদ, তুমি নিজেই তো বললে আমি ডাক দেওয়াতে সবাই কিসব ভাবছে। মীরা কোনো কথা বলে না। হাঁপানি রোগীদের মতো অবস্থা হয়ে যাচ্ছে তার। অরিদের হিসহিসিয়ে কথা বলার সাথে স্পর্শ করতে যাচ্ছে তার গরম নিঃশ্বাস। মীরার ঠোঁট কাঁপছে ভীষণভাবে। ঠোঁটগুলোকে ভিজিয়ে অরিদকে ধাক্কা দেয়। কিন্তু এক চুল ও সরাতে পারেনি। মীরা কিছুটা রেগে বলে, দূরে সরুন আমার থেকে। মেয়েদের কাছে আসতে লজ্জা করছে না? অরিদের বাঁকা উত্তর, যখন রুম শেয়ার করতে লজ্জা করেনি, সেই মেয়েটাকে উড়োনা ছাড়া দেখতে লজ্জা করেনি, অর্ধেক বস্ত্রহীন অবস্থায় দেখতে লজ্জা করেনি, তখন সামান্য কাছে আসাতে লজ্জা করবে কেন? মীরা চোখ বড় বড় করে ফেলে। শরীরের উড়োনাটা ভালোভাবে গায়ে জড়িয়ে বলে, অর্ধেক বিবস্ত্রহীন দেখেছেন মানে? অরিদ, সেটা তোমার না জানলেও চলবে। ঘুমের যে অবস্থা সেটা দেখলে নাউজুবিল্লাহ ছাড়া আর কিছু বলার উপায় নেই। কিন্তু আমি তো ভালো, তাই যতবার দেখেছি ততবার আলহামদুলিল্লাহ পড়েছি। মীরার স্বর নিচে নেমে আসে। অরিদ সরে আসে মীরার সামনে থেকে। মীরার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, এতটা হতাশ হয়ে পড়ো না। বেশি কিছু দেখিনি। অরিদ দরজার সামনে এসে বেরিয়ে যেতে চাইলে মীরার প্রশ্ন, ডেকেছিলেন কেন এইভাবে? অরিদ, যখন ডেকেছি তখন আসনি, তাই এখন বলার প্রয়োজন মনে করছি না। অরিদ বেরিয়ে যায়। মীরা অরিদের যাওয়ার দিকে তাকায়। তাকে এখানে এমনি ডাকা হয়েছে সেটা আর বুঝতে বাকি নেই। মীরা দাঁতে দাঁত চেপে বলে, অসভ্য। অরিদের পিছু পিছু মীরার ও যায়। অরিদকে দেখে সাজিদ চৌধুরী প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? অরিদ, কাজ আছে আব্বু। শিখা চৌধুরী, দ্রুত চলে এসো। বিকেলে মীরাকে নিয়ে শপিং এ যাবে। অরিদ মীরার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। এরপর গম্ভীর আওয়াজে বলে, সরি আম্মু, আই এম নট ইন্টারেস্টেড। কাউকে শপিং এ নিয়ে যেতে পারব না। আর এখন শপিং করার সময় নাকি? পরিবারের কারোর মানসিক অবস্থা ঠিক নেই। শিখা চৌধুরী শান্ত হয়ে কেন পারবে না শুনি? তোমার বুকে কে শপিং করে দিবে? অরিদ, সেটা আমি কি জানি আম্মু। আমাকে কেন এইসব বলছ? মীরা, কারোর যেতে হবে না আম্মু। আমার শপিং এর কোনো প্রয়োজন নেই। শিখা চৌধুরী, প্রয়োজন আছে বলেই আমি বলেছি। মীরা মুচকি হেসে বলে, তাহলে আমি মান্নান ভাইয়ের সাথে গাড়ি করে চলে যাব। কাউকে যেতে হবে না। অরিদ ছোট ছোট চোখে মীরার দিকে তাকায়। কিন্তু মীরা সেদিকে তাকায় না। শিখা চৌধুরী মীরার কথায় সম্মতি জানায়। অরিদ দাঁতে দাঁত চেপে মীরার দিকে তাকিয়ে লিভিং রুম থেকে বেরিয়ে যায়। মীরা পুনরায় কিচেনে ঢুকে পড়ে। সুমু মীরার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে, ভাইয়াকে কি বলেছ তুমি? এভাবে রেগে বেরিয়ে গেল? মীরা, রেগে বেরিয়েছে? সুমু, হ্যাঁ। মীরা হেসে বলে, আম্মু শপিং এ নিয়ে যাওয়ার কথা বলেছিল। উনি বলেছে নিয়ে যেতে পারবে না। তখন আমি বলেছি কারোর নিয়ে যেতে হবে না, আমি মান্নান ভাইয়ের গাড়ি করে চলে যাব। সুমু, জেলাস। আর এই মান্নান ভাইয়ের নাম নিও না মীরা। বেচারা এই নামটা সহ্য করতে পারে না। মীরা, কে বলেছে তোমাকে? এমন কিছুই নয়। নিজ ইচ্ছেই আমাকে আরেকজনের হাতে তুলে দিবে, তবুও উনি জেলাস হবে না। জেলাসি তার জন্য আসে যাকে সে ভালোবাসে। ভালোবাসা ছাড়া জেলাসি আসবে কোথা থেকে শুনি? সুমু, হয়তো ভাইয়া তোমার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। মীরা, সবচেয়ে আশ্চর্যের জিনিস এইটা। সুমু হালকা হাসে। মীরা, রুই রাতে ও কিছু খায়নি। কি করে খাওয়াব বলো তো? সুমু কিছুক্ষণ ভেবে বলে, ইউবি ভাইয়াকে বললে কেমন হয়? ভাইয়া তো নিজ দায়িত্বে খাওয়াতে পারবে। মীরা, তাহলে আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। সুমু সম্মতি জানায়। মীরা লিভিং রুমে এসে ইউবিকে দেখতে পেয়ে এক গাল হেসে সেদিকে যায়। ইউবির উদ্দেশ্যে বলে, ভাইয়া রুই রাতে কিছু খায়নি। এখন আপনি গিয়ে একটু দেখে আসুন। ইউবি মীরার হাত থেকে খাবারের প্লেট নিয়ে নিঃশব্দে উপরে চলে যায়। রুয়ানার দরজার সামনে কয়েকবার ধাক্কা দিতেই রুয়ানা দরজা খুলে দেয়। ইউবি, ভিতরে আসার অনুমতি দিচ্ছ? রুয়ানা, জি ভাইয়া, আসুন।
ইউভি ভিতরে ঢুকে বিছানায় বসে বলে, খাওনি কেন শুনি? রুয়ানা, খিদে নেই ভাইয়া। ইউভি রুয়ানার পাশে বসে আদুরে গলায় বলে, এইভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে রুই। যদি তুমি সুস্থ না থাকো তাহলে তোমার বাবা মায়ের জন্য দোয়া করবে কে? ইয়ানার শরীরের কন্ডিশন দুর্বল হয়ে পড়েছে। অগ্নি তাকে বাহিরে লক করে দিয়ে রুমবন্দি করে দিয়ে গিয়েছে। তার শরীর দুর্বল, তাই রেস্ট নেওয়ার প্রয়োজন। এখন তুমি নিজেও যদি দুর্বল হয়ে পড়ো তাহলে ইয়ানার ঢাল কে হবে? নিজেকে সুস্থ রাখাটা ওই হচ্ছে বুদ্ধিমান মেয়েদের লক্ষণ। না খেয়ে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু তুমি তো বুদ্ধিমতী। জীবন কারোর জন্য থেমে থাকে না রুই। মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। তুমি বাবা মায়ের ভালোবাসা একটু হলেও পেয়েছ। কিন্তু আমি সেই ছোট থেকে বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। নিজের বাবার বুকে ছুরি চালাতে দেখেছি। আমি কি থমকে গিয়েছি? তাহলে তুমি কেন থমকে যাবে শুনি? রুয়ানা ইউবির প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনে। ইউবির দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনার বাবাকে ছুরি চালিয়েছে মানে? ইউবি মুচকি হেসে বলে, অতীতের স্মৃতি বর্তমানে উল্লেখ করতে চাই না। আপাতত নিজে খেয়ে শরীরটাকে শক্ত করে নাও। রুয়ানা নাক টেনে বলে, আব্বু আম্মু ছাড়া কিছু ভালো লাগছে না ভাইয়া। কষ্ট হচ্ছে খুব। ভিতরটা ফেটে যাচ্ছে। কিন্তু ভিতরে বয়ে চলা তাণ্ডব কাউকে দেখাতে পারছি না। রুয়ানা ফুপিয়ে ওঠে। ইউভি এক হাতে রুয়ানাকে সংকোচ ছাড়া নিজের সাথে আগলে নেয়। আরেক হাতে রুয়ানার মুখে খাবারের লোকমা তুলে দেয়। রুয়ানা চোখের পানি মুছে সযত্নে সেটা গ্রহণ করে। কয়েক লোকমা খেয়ে আর খায় না। ইউভি রুয়ানাকে শুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ইউভি, রায়ান আর অগ্নি একটা নদীর পাশে গিয়ে দাঁড়ায়। রাতের নিস্তব্ধতা আর পানির গর্জন ছাড়া সবকিছুই ফিকে মনে হচ্ছে। রায়ান নীরবতা ভেঙে অগ্নিকে প্রশ্ন করে, আলবার্ট আঙ্কল আন্টিদের মারার প্ল্যান করছে, তুই আগে থেকে সব জানতি অগ্নি? অগ্নি, জানতাম। রায়ান অবাক হয়ে বলে, তাহলে বাঁচানোর চেষ্টা করেসনি কেন? অগ্নি, ওদের বাঁচাতে গেলে ইয়ানার ক্ষতি হয়ে যেত। আমি জানতাম বোম ফিট হয়েছে, কিন্তু আসল বীজকে সেটা জানতাম না। আসাদ হোসেনকে বাঁচিয়ে দিলে আসল কালপ্রিটকে কখনো খুঁজে পেতাম না। গোপন শত্রু প্রচুর ভয়ানক রায়ান। তারা পিছন থেকে ছুরি চালিয়ে ইয়ানাকে আমার কাছ থেকে আলাদা করে ফেলত। কারণ তাদের উদ্দেশ্য ছিল এইটা, আমাকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়া। আমার দুর্বলতা তারা জেনে গিয়েছে। আসাদ হোসেনের মৃত্যুতে আসল বাচ্চার খবর পেয়েছি। আর তার হয়েছে এক নির্মম মৃত্যু। রায়ান, মেরে ফেলেছিস? অগ্নি ভ্রু নাচিয়ে বলে, তোর মনে হয় এখনও নিঃশ্বাস নিতে দিব? ওর মাংস কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছিল। রায়ান, অনেকবার তো খেয়েছিস অতিরিক্ত রাগের কারণে। এখনও খেয়ে ফেলতি কি এমন হতো? অগ্নি, সেই অভ্যাস ছেড়ে দিয়েছি। ওইটা আমার বাচ্চাকালের এক অতীত ছিল। নিয়তির কাছে হার মেনে ক্ষুধার্ত নিবারণে খেতে হয়েছে। ইউভি শান্ত কণ্ঠে বলে, আজ যদি আমার রুইয়ের কিছু হয়ে যেত তখন আমি কি করতাম অগ্নি? অগ্নি, কিছুই হতো না। রায়ান, যদি ইয়ানা কোনোদিন জানতে পারে তুই সব জেনেও সাহায্য করিসনি, তাহলে তার আদালতে তুই কিভাবে দাঁড়াবি অগ্নি? অগ্নির ক্রোধিত কণ্ঠ। সেই আদালতের বিচারক ওই যখন আমি, তখন আমার বিরুদ্ধে আওয়াজ তুলবে কে? বাংলাদেশের কাহিনী এখানেই চাপা পড়ে যাবে। না আমি আর কোনোদিন এই দেশে পা রাখব, আর না কোনোদিন ইয়ানাকে রাখতে দিব। আজ রাত এখানে আমার জন্য শেষ রাত। ইউভি, কখন কানাডায় যাচ্ছিস? অগ্নি গাড়ির চাবি ঘুরিয়ে বলে, কাল। আজ রাতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। রায়ান ভ্রু কুঁচকে বলে, কি কাজ? অগ্নি রহস্যময় হাসি দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। আর এইদিকে ইউভি আর রায়ানের চোখে অবাকতার দৃষ্টি রেখে যায়। কিসের গুরুত্বপূর্ণ কাজ? চলবে অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজামনি পর্ব 54। রাত প্রায় 1টা বেজে 20 মিনিট হতে চল। রাত 1টার কাপা কাপা কাটা সময় নিজেই শিরশিরে ঘুম ঘুম ছায় আচ্ছন্ন। আকাশ বিষণ্নতার চাদরে মোড়া আর চাঁদের নিষ্প্রভ আলো মিতপ্রায়। জঙ্গলের নিষ্প্রাণ স্তব্ধতা কোনো পূর্বশোকের নিঃশ্বাস টেনে যাচ্ছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিবর্ণ পাতা ও থমকে যাওয়া শূন্যতা। এই নিস্তব্ধতা ছিন্ন করে হঠাৎ গর্জে ওঠে এক কালো রঙের বুলেট প্রুফ শীতল ইঞ্জিনের আওয়াজে আচ্ছন্ন অগ্নির গাড়ি।
গাড়ি থামে পুনরায় সেই নির্জনতার উপবীত জঙ্গলের এক ভয়ানক গর্ভে টর্চার সেলের প্রবেশপথে। অগ্নি নেমে আসে পায়ের নিচে, শুকনো পাতার মচমচে শব্দ যেন অশরীরী আত্মার বিলাপ। ঠিক সেই মুহূর্তে থামে রায়ান ও ইউবির গাড়ি। নিঃশব্দ ত্রয়ীর আগমন ঘটে ছায়ার চেয়েও নির্বে। 3 জিন নিস্তব্ধতা পেরিয়ে টর্চার সেলে প্রবেশ করে। যেহেতু আজ রাতে কানাডায় ব্যাক করবে, সেহেতু সর্বপ্রথম এই টর্চার সেলকে স্বাভাবিক করা প্রয়োজন। অগ্নি, রায়ান আর ইউবি সেই বিশাল বড় বদ্ধ রুমটাতে প্রবেশ করে। চারদিকে এক অদ্ভুত নীরবতা। অগ্নি চোখ ঘুরিয়ে স্টিলের উপর তাকায়, যেখানে আলবার্টকে কেটে টুকরো টুকরো করেছিল। রক্তে ভেসে উঠেছিল পুরো টর্চার সেল। টাটকা রক্তের গন্ধ এক অমিতের স্বাদ বয়ে এনেছিল। আজ সেই স্টিল পড়ে আছে অবহেলিতভাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলে মনে হবে এইটা একটা সাধারণ স্টিল, কোনোদিন রক্ত দেখেননি। তার বুক চিরে শত শত ছিন্ন মাংসের আর্তনাদ ফেটে বের হয়নি। অথচ সে জানে, আর শুধু স্টিলই জানে, কত আত্মার নিঃশেষ, কত আর্ত চিৎকার, কত করুণ মৃত্যুর সাক্ষ্য গোপনে বহন করে সে। কত কত শত লোকের দেহকে নিষ্প্রাণ নির্মমভাবে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। ইউবি তখন ধীরে ধীরে এগিয়ে যায় গার্ডদের সম্মুখে। তার মুখ পাথরের মতো কঠিন, চোখের দৃষ্টিতে শীতল মৃত্যুর সংজ্ঞা। ঠোঁট থেকে ছিটকে পড়ে একরাশ রুক্ষ এবং গম্ভীর নির্দেশ, পুরো টর্চার সেলকে স্বাভাবিক করে তুলো। এখানে রাখা যত শত অস্ত্র সামগ্রী রয়েছে, সব মাটির নিচের সেই বদ্ধ রুমটাতে নিয়ে রাখো প্রতিবারের মতো। আর প্রতিটা দরজার ভয়াবহতা কমাও। আমাদের আগোচরে কেউ এখানে ঢুকলে যাতে বুঝতে পারে এইটা একটা পুরনো বদ্ধ বাড়ি, টর্চার সেল নয়। ইউভির কথা অনুযায়ী গার্ড মাথা নিচু করে সম্মতি জানায়। ইউভি বাঁকা হেসে অগ্নির কাছে আসে। অগ্নি ছোট ছোট চোখ করে সামনে তাকায়। স্টিলের পাশে দেয়ালে রক্ত দিয়ে কিছু লেখা আছে। কৌতূহল নিয়ে সামনে এগিয়ে যায়। ভিতরে ভিতরে ক্রোধে ফেটে পড়ে। স্টিলের পাশে সামান্য ঝুঁকে, আমার এক ভাইকে মেরেছিস, সমস্যা নেই, আমাকে ও মেরে ফেলবি, কিন্তু আরেকজন আছে তোর বিনাশের জন্য, আমাদের বড় ভাই আর তোর জন্মগত শত্রু। অগ্নি লেখাটা পড়ে কপাল কুঁচকে ফেলে। রায়ান লেখাটার দিকে তাকিয়ে হতাশ হয়ে বলে, আলবার্টের বাপ কয় বাচ্চা পয়দা করেছে বলতো? শালার, আমি সামান্য বুয়ের কাছে ঘেঁষতে পারি না, আর এই বলতে 3 শয়তান জন্ম দিয়ে রেখে গিয়েছে মরার জন্য। ইউভি, লেখাটার মিনিং অনেক ডিপ রায়ান। ছেলে কয়টা জন্ম দিয়েছে সেটা মেটার না, বাট কথা হচ্ছে কে এই বড় ভাই, যাকে জন্মগত শত্রুতার সাথে অংশগ্রহণ করালো। মনে হচ্ছে মরার আগে আলবার্ট নিজেই লিখে রেখে গেছে। ইউভি উৎসুক হয়ে অগ্নির দিকে তাকায়। অগ্নি চেয়ারে গম্ভীর হয়ে বসে আছে। ইউভি, আমার জানামতে আলবার্ট আর রিকর্ডও 2 ভাই ছিল, আর 2 জনকেই তুই মেরেছিস। তাহলে আরেকজন আসলো কোথা থেকে? তুই জানিস কিছু? অগ্নি চেয়ারে হেলান রেখেই উত্তর দেয়, না, আলবার্ট আর রিকর্ড রাশিয়ান। ওদের বাবা ছিল অস্ত্রের কন্ট্রাক্ট কিলার। ওদের বাপ পুলিশের হাতে নিহত হয়। এরপর থেকে আলবার্ট আর রিকর্ড সেই অস্ত্রের কন্ট্রাক্টে ঢুকে পড়ে। এরপর রাশিয়া থেকে কানাডা আসে। এরপর ধীরে ধীরে হয়ে উঠে অস্ত্রের কারিগর। একসময় ঢুকে পড়ে মাফিয়া প্যালেসে। আমি মাফিয়া প্যালেসে যাওয়ার আগে থেকেই তারা এখানকার কাজ করে। আমার জায়গা নেওয়ার জন্য মাফিয়া প্যালেসের প্রতিটি ব্যক্তি দাঁড়িয়ে আছে। সুযোগ হলে যে কোনো সময় আমাকে অ্যাটাক করবে। গোপনভাবে শত্রুতা সবার সাথে। কিন্তু কে সেই অজানা ব্যক্তি? রায়ান, হয়তো সে মাফিয়া প্যালেসের কেউ না, দূর থেকে সবকিছুর লক্ষ্য রাখত। ইউভি বিরক্তি নিয়ে বলে, শালার, এইগুলোর কি মরার পাখা সবসময় ঝাপটাতে থাকে? বাচ্চাগুলো নিজ ইচ্ছায় শত্রুতা করতে আসে, আর তাদের খুন করলে খারাপ হয়ে যায়। অগ্নি কিছু বলে না। গার্ডদের টর্চার সেল স্বাভাবিক করার আদেশ দিয়ে বেরিয়ে যায়। একটাকে মারতে দেরি, আরেকটা এসে হাজির হয়। শত্রুতা ওর সাথে করলে 1000 জন্য শত্রুকে কাবু করে রক্তাক্ত করে ফেলতে পারবে। কিন্তু ওর দুর্বলতা, ওর বুটাকে যদি নজর দিয়ে দেয়, কতজন শত্রুর থেকে রক্ষা করব?
আমার মেইন শত্রু রানবীর আর আতিক যদি একবার সব সত্যি জানতে পারে তাহলে তাদেরও প্রথম টার্গেট হবে আমার নিষ্পাপ বুটার উপর। সামান্য আঘাত লাগলে কিভাবে সহ্য করব, কিভাবে শকুনের চোখ থেকে তোমাকে রক্ষা করব? আমার বিষাক্ত জীবনে ঢুকে তোমার শরীরে বিষের প্রতিক্রিয়া ছড়াচ্ছে। সাপে ছোবল দেয় আমাকে আর বিষ ছড়িয়ে পড়ে তোমার শরীরে। অগ্নি বিড়বিড়িয়ে উঠে। নিজের শরীরে হাজারটা তীরের আঘাত সহ্য করতে পারব, কিন্তু তোর শরীরে সামান্য আঁচড় ও সহ্য করব না বু। আমার সব আয়ু তোর হক। তোর সকল বিপদ আমার উপর দিয়ে যাক, কিন্তু তোকে যাতে কেউ স্পর্শ করতে না পারে। রাত প্রায় ৩টার কাছাকাছি। রায়ান রুমে ঢুকে পুরো রুম অন্ধকার। অনুমান অনুযায়ী সুইচ বোর্ডে টাচ করে লাইট অন করে। সাথে সাথে অন্ধকারে আচ্ছন্ন রুমটা আলোকিত হয়ে পড়ে। রায়ান চোখ ঘুরিয়ে বিছানার দিকে তাকাতেই কপাল কুঁচকে আসে। সুমু হেডবোর্ডে হেলান দিয়ে শুয়ে আছে। চোখের পাপড়িগুলো নড়ছে। দেখে মনে হচ্ছে এখনও ঘুমায়নি। রায়ান অবাক হয় অনেক। রাত ৩টা বাজে আর এই মেয়ে না ঘুমিয়ে এইভাবে বসে আছে কেন? রায়ান হালকা কেশে সুমুর পাশে গিয়ে বসে। হেই, কি হয়েছে? না ঘুমিয়ে এইভাবে বসে আছো কেন? সুমু চোখ খুলে তাকায় রায়ানের দিকে। সুমুর চোখ দেখে রায়ান ভরকে যায়। চোখগুলোর সাদা অংশ কেমন লাল হয়ে আছে। রায়ান সামান্য ধোক গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে সুইটি? চোখ এমন লাল হয়ে আছে কেন? কান্না করছিলে? সুমু কটমট চোখে তাকায় রায়ানের দিকে। দাঁত কটমট করছে। চোখ থেকে পানি এখনই গড়িয়ে পড়বে, কিন্তু দাঁত চেপে সেটাকে আটকিয়ে রেখেছে। সুমুর অবস্থা দেখে রায়ান বোকা বনে যায়। এই মেয়ের হলোটা কি? হুট করে এমন করছে কেন? সুমু নীরবতা ভেঙ্গে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, রাত কয়টা বাজে এখন? রায়ান চোখ তুলে তাকায় সুমুর দিকে। একস্মিক এমন প্রশ্নে সে ভাবুক হয়ে ওঠে। মেয়েটা কি তার জন্য অপেক্ষা করেছে, নাকি চিন্তা করছিল? অহহ, রায়ান, ভুলে কেন যাচ্ছিস? তোর এখন কবুতরের বাচ্চার মতো বউ আছে। রায়ান সামান্য হাসি দিয়ে বলে, হবে হয়তো ১২টা ১টা। সুমু, হাত ঘড়ি কেন ব্যবহার করেন? লক্ষ টাকার মোবাইল কেন সাথে রাখেন যদি সামান্য সময়টা ধারণা করতে না পারেন? এতগুলো ফোন দিয়েছি, একটা বার ফোনটা রিসিভ করার কি প্রয়োজন মনে করেননি? নাকি ইচ্ছে হয়নি রিসিভ করার? আমাকে টেনশনে রাখতে খুব ভালো লাগে, তাই না? রায়ান বোকা বোকা নজরে তাকায় সুমুর দিকে। নিজের মোবাইল চেক করে দেখে ৩০টা মিসড কল। আর সব সুমুর ফোন থেকে এসেছে। মোবাইল সাইলেন্ট থাকায় সামান্য আঁচও করতে পারেনি। রায়ান গম্ভীর হয়ে বলে, আমার জন্য কখনো অপেক্ষা করো না সুমু। আমি কখনো সময় নির্ধারণ করে বাড়ি ফেরত আসি না। এমন অনেক রাত যায় বাড়িতে আসি না। হয়তো ভবিষ্যতেও এমন হবে বহুবার। অপেক্ষা না করে ঘুমিয়ে পড়বে। সুমুর সন্দেহমূলক প্রশ্ন, এত রাত পর্যন্ত বাহিরে কি কাজ আপনার? আপনিও কি তাহলে? রায়ান চট করে তাকায় সুমুর দিকে। কপালের ভাঁজ প্রখর হয়। হালকা ঘাম কপালে বিন্দু বিন্দু জমা হতে থাকে। রায়ানের অদ্ভুত কণ্ঠ, কি? সুমু নিঃশ্বাস টানে। কাপা আওয়াজে বলে, আপনিও কি ভাইয়ার সহযোগী? ভাইয়া যেসব কাজে যুক্ত আপনিও কি একই কাজ করেন? না হলে কোনো গোয়েন্দা অফিসার কিভাবে একজন গ্যাংস্টারের বন্ধু হয়? প্রশ্নটা আমাকে বড্ড ভাবায় রায়ান। সুমুর উৎসুক কাপা দৃষ্টি। সুমুর প্রশ্নে রায়ানের কপালের ভাঁজ সমান হয়ে আসে। বুক টান করে নিচের দিকে চোখ নামিয়ে সামান্য হাসে। রায়ানকে হাসতে দেখে সুমু সন্দেহ নিয়ে বলে, আমার মনে জেগে উঠে প্রশ্নটার উত্তর কি পেতে পারি রায়ান? আপনিও কি অনৈতিক কাজে সংযুক্ত? রায়ান সুমুর দিকে তাকায়। দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে, সুমু, আমাদের সম্পর্ক এক শক্ত ধাতু দিয়ে তৈরি। এমন এক ধাতু যে ধাতুতে কেউ আঘাত করলেও ভাঙবে না। অগ্নি, ইউভি আর রায়ান হচ্ছে এক আত্মা। জীবন চলে যাবে, কিন্তু একজন আরেকজনের সঙ্গ ছাড়বে না। আমাকে আর ইউভিকে বাঁচাতে গিয়ে অগ্নি বহু গুলির আঘাত, ছুরির আঘাত, পাথরের আঘাত সহ্য করেছে। বহুবার রক্তাক্ত হয়েছে, কিন্তু সামান্য পিছু পা হয়নি। ২ হাত দিয়ে আগলে রেখেছে আমাদের। এখনও রাখছে সুন্দরভাবে। একজন আরেকজনকে বাঁচাতে আমরা জীবনও দিতে পারি। আর আমাদের সম্পর্ক এমন এক সম্পর্ক যেটা ভাঙার ক্ষমতা কোনো মানবকুলের নেই। হ্যাঁ, অগ্নি একজন গ্যাংস্টার। অসামাজিকতা ওর রক্তে মিশে আছে। আমি আর ইউভি হলাম ওর ডান হাত আর বাম হাত। অনৈতিক কাজ আমাদের জন্য আহামরি কিছু নয় সুমু। আমার গোয়েন্দা অফিসার হওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের লক্ষ্য, যাতে আইন হাতে নিয়ে অগ্নিকে সাহায্য করতে পারি। আমাদের রাস্তায় কোনো বিপদ না আসে। মিথ্যে বলবো না আমি। বু, তুমি আমার।
সম্পূর্ণ রাইট আছে আমার সম্পর্কে জানার। যেখানে এত সিকিউরিটির পর ও অগ্নি নিজের সত্য গোপন রাখতে পারেনি। কোনো একভাবে সব সত্য একত্রিত হয়েছে। ইয়ানার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অগ্নির মুখোশের আড়ালে থাকা সেই অন্ধকার রূপ। সেখানে আমি তোমার সামনে মুখোশ পরে থাকাটা বোকামি। আমি হয়তো আইনের লোক, কিন্তু আমার আসল পরিচয় আমি এক গ্যাংস্টারের সহকারী। এইটাই আমার পরিচয়, আর এইটাই আমি। অগণিত খুন করেছি, কিন্তু তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি সুমু। সুমু নিজের কাপড় খামচে দিয়ে আঁকড়ে ধরে। ভয় হচ্ছে তার খুব। কিন্তু কেন? সুমুর কঠিন সুর। আইনের হাত ধরে অন্যায় কাজে সাহায্য করতে বিবেকে বাধে না। রায়ানের মুচকি হাসি। উহুম। সুমু, খুব খারাপ আপনারা। নারী পাচার চক্রকে সাহায্য করেন, বাচ্চাদের বলি দেন, হাজার হাজার অবৈধ জিনিস নিয়ে তামাশা করেন, নারী নিয়ে ফুর্তি। সুমু আর বলতে পারে না। রায়ান থামিয়ে দেয়, ঠোঁটের উপর আঙ্গুল চেপে ধরে। সুমু টলমল চোখে তাকায় রায়ানের দিকে। রায়ান সুমুকে নিজের কাছে টেনে নিয়ে বলে, এমন কিছুই নয় সুইটি। তুমি আমার জীবনের প্রথম নারী। স্পর্শ হয়তো গভীর হয়নি, কিন্তু মনের গভীরতা সীমাহীন। এমন কথা কখনো মনের ভিতরে ঢুকাবে না। আমি কোনো দিন পর নারীকে আলিঙ্গন করিনি। ভালোবাসলে নিজের স্ত্রীকে বাসব, কোনো পর নারীকে নয়। সুমু মৌন হাসে। মাথাটা রায়ানের বুকের উপর রেখে ঘন ঘন শ্বাস টানে। রায়ান আগলে নেয় নিজের সাথে প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীকে। ইয়ানা বাবা, মায়ের মৃত্যু উপলক্ষে আজ ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাবার খাওয়াতে উৎসাহী হয়। সে রাস্তার বাচ্চাদের প্রতি সবসময় সহনশীল ছিল। প্রতি সপ্তাহে বাচ্চাদের খাওয়াত। ক্ষুধার্ত বাচ্চাদের দেখলে আলাদা এক কষ্ট আর মায়া অনুভব হয়। খাবার খাওয়ানোর উপলক্ষে যদি তাদের মনে কিছু সময়ের জন্য হলেও হাসি ফুটে, তাহলে সেটাও এক মানসিক তৃপ্তি। বাচ্চারা নিষ্পাপ হয়। হয়তো নিয়তি আজ তাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছে। না হলে তারা ও কারোর সন্তান, কারোর ভালোবাসার অংশ। কোনো এক হতভাগা মায়ের নারী ছেঁড়া ধন। আবার কারোর পাপের ফল তারা ভোগ করছে। তার কাছে এই শিশুরা কেবল রাস্তায় পড়ে থাকা মুখগুলো নয়। ওরা প্রত্যেকেই কোনো এক বিচ্ছিন্ন ভালোবাসার নিঃশেষিত রেশ। কোনো দুর্ভাগা জননীর গর্ভজাত। আবার হয়তো নিষ্ঠুর নিয়তির খেলায় জন্ম নেওয়া অশ্রুজন্মা অস্তিত্ব। শিশুগুলোকে খাবার দিয়ে হাসাতে পারলে, তাদের চোখের কোণে একটুকরো তৃপ্তি ফুটিয়ে তুলতে পারলে ইয়ানার মন কিছুটা প্রশান্তি খুঁজে পায়। এটা একরকম আত্মিক উপশম। অন্তর্জগতের ক্ষতের উপর মায়া প্রলেপ। ইয়ানা কিচেনে কিছু প্রয়োজনীয় কাজ করছিল। অগ্নি রুমে গভীর ঘুমে আচ্ছন্ন। রাতে অগ্নির অপেক্ষা করতে করতে হুট করে ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ইয়ানা প্রতিবার অগ্নির ঘুমন্ত মুখশ্রী দেখে মুচকি হাসি। ভাবতেই অবাক লাগে, এই মানুষটা বারবার তার মনকে বিষিয়ে তুলেছে। তবুও এই বেহায়া মন শুধু তাকাই চায় বারবার। যাকে ছাড়া নিঃশ্বাস নেওয়াটা ও কঠিন হয়ে পড়েছে। খুব বিরক্তি অনুভব করে মাঝে মাঝে নিজের অনুভূতি নিয়ে। কেন অনুভূতি শুধু অগ্নি নামক ব্যক্তির জন্য উকি দেয়? সেই ব্যক্তিটা তাকে ভালোবাসে না। বারবার তাকে আঘাত করেছে। বারবার তার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে তুলেছে। অদ্ভুত এই মন। সবসময় ভুল মানুষের জন্য ওই শুধু কাঁদে। ইয়ানা ভাবনা থেকে বেরিয়ে এসে শিখা চৌধুরীর ডাকে। ইয়ানা চলে আয়। দ্রুত যাব আর দ্রুত আসব। ইয়ানা মুচকি হেসে এগিয়ে যায় শিখা চৌধুরীর দিকে। সে শিখা চৌধুরীর কাছে গেলে সুমু আর রুয়ানা নিচে নামে। শিখা চৌধুরী, মীরা কোথায়? ও যাবে না? ডাক দে কেউ। সুমু ডাক দেওয়ার জন্য সিঁড়ির কাছে যেতে নিবে, এমন সময় কোনো কিছুর শব্দে সে দাঁড়িয়ে যায়। অবাক হয়ে শিখা চৌধুরী রুয়ানাদের দিকে তাকায়। তারা সবাই অরিদ আর মীরার রুমের দিকে দৃষ্টি দেয়। রুয়ানা, আবার লেগেছে দুইটা। সুমু, ঝগড়ার শব্দ ওই তো আসছে উপর থেকে। আমার কি যাওয়া ঠিক হবে? ইয়ানা, কেন ঠিক হবে না? চল, আমিও যাচ্ছি তোর সাথে। ইয়ানা আর সুমু সিঁড়ি বেয়ে অরিদ আর মীরার রুমের কাছে যায়। দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রুমের ভিতরকার অবস্থা দেখে ইয়ানা আর সুমুর চোখ কপালে উঠে আসার উপক্রম।
কি অবস্থা রুমের? পুরো রুমে কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইয়ানা বিছানা আর মেঝে থেকে দৃষ্টি সরিয়ে অরিদ আর মীরার দিকে তাকায়। দুইটা কাবার্ডের দুই দিকে ধরে দাঁড়িয়ে আছে। মীরা ইয়ানা আর সুমুকে দেখে থতমত খেয়ে যায়। কিন্তু কাবার্ড ছাড়ে না। ইয়ানা ভিতরে ঢুকে মীরার দিকে তাকিয়ে বলে, এসব কি মীরা? কি করেছিস পুরো রুমটাকে? মীরার সহজ উত্তর, আমি কিছু করিনি। নিজের আদরের দেবরকে জিজ্ঞাসা কর আমার কাপড়গুলো কাবার্ড থেকে ফেলে দিয়েছে কেন? অরিদ রাগে ফুঁসে উঠে, আমি তোমার কয়েকটা জামা ফেলেছি আর তুমি আমার পুরো কাবার্ডের কাপড় ফেলে দিয়েছ। আমার সব নতুন শার্ট প্যান্ট একদম নষ্ট করে দিয়েছ বিয়াদব। মীরা, বেশ করেছি, নষ্ট করেছি। আমারগুলো প্রথমে ফেলে দিয়েছেন কেন? অরিদ, এইটা আমার কাবার্ড। এখানে আমি ব্যতীত অন্য কারোর কাপড় রাখা নিষিদ্ধ। তুমি আমার কাবার্ডে রেখেছ কেন? মীরা, তাহলে আপনার মাথায় রাখা উচিত ছিল নিশ্চয়। আমার এত সুন্দর শখের শাড়িগুলো নষ্ট করে দিয়েছেন আপনি। আর আপনি ভেবেছেন আপনার জামা কাপড় অক্ষত থাকবে। বিয়ে করেছেন? 3 কবুল বলেছেন। আপনার সব কিছুর উপর সমান ভাগীদারি আমি। এই কাবার্ডে যতটুকু আপনার অধিকার ঠিক ততটুকু আমার অধিকার। অরিদের রাগান্বিত সুর, আমি তোমাকে সেই অধিকার দেইনি মীরা। মীরা থেমে যায়। মনটা বিষিয়ে উঠে এক মুহূর্তের জন্য। কিন্তু পর মুহূর্তেই ঝাঁঝালো সুর, আইন দিয়েছে, ইসলাম দিয়েছে, সেখানে আপনি অরিদ চৌধুরী না দিলেও চলবে। আপনার অধিকার দিয়ে আমি কি করব? অরিদ, ঝগড়ুটে মেয়ে। এমন কি পাপ করেছিলাম আল্লাহ যে এমন ঘাড়তারাকে আমার কপালে লিখে দিয়েছ? মীরা, জীবনে আমি এমন কি পাপ করেছিলাম যে আপনার নামে কবুল বলতে হয়েছে? ভাগ্যে তো আমি জাওয়াত ভাইয়াকে চেয়েছিলাম, আপনি কেন এসেছেন শুনি? মারতে চেয়েছিলেন রুমে তালাবদ্ধ করে, কিন্তু সফল হননি। পরে ছলে বলে কৌশলে আমার গায়ে কলঙ্ক লাগিয়েছেন। জাওয়াত ভাইকে চেয়েছিলাম আমি, আপনাকে নয়। অসভ্য লোক। অরিদ গম্ভীর হয়ে ওঠে। দাঁত কটমট করছে তার, যার শব্দ স্পষ্ট। হুট করে ফর্সা মুখটাতে লাল আভা ছড়িয়ে পড়ে। হাত দিয়ে শক্তভাবে চেপে ধরে কাবার্ডের এক পাশের অংশ। বড় বড় নিঃশ্বাস টানে। সুমু আর ইয়ানা হা করে তাকিয়ে আছে তাদের দিকে। কি কাজের জন্য এসেছে সেটাই ভুলে গিয়েছে তাদের ঝগড়া দেখে। সুমু ইয়ানার কানে হিসিয়ে বলে, বইনেরা কি আগের জন্মে সতীন ছিল? এইভাবে সতীনের মতো লেগেছে কেন? আর এই যাওয়াতটা কে? ইয়ানা, তোর আগের জন্মের সতীন মনে হচ্ছে, কিন্তু আমার তো এখনই সতীন মনে হচ্ছে। ইমাজিন কর কাবার্ড হচ্ছে জামাই, অরিদ আর মীরা হল সতীন। এখন এক জামাইকে নিয়ে 2 সতীনের টানি। বাদ যাওয়াতকে সেটা তো আমার প্রশ্ন। সুমু সামনের দিকে তাকিয়ে বলে, ইয়ানারে, অরিদ ভাইয়া রেগে বোম হয়ে আছে। একটা আগুন তো এখন নির্ঘাত লাগলে। তার আগে মীরাকে নিয়ে আয়। ইয়ানা সম্মতি জানিয়ে মীরার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই অরিদের গম্ভীর আওয়াজ, বুমনি, সুমু আপু তোমরা যাও। মীরার সাথে আমার কিছু কাজ আছে। মীরা চট করে তাকায় অরিদের দিকে। ছটফটিয়ে উঠে বলে, আপনার সাথে কিসের কাজ? কোনো কাজ নেই, আমি এখন বাহিরে যাব। অরিদ কাবার্ড ছেড়ে দিয়ে ইয়ানা আর সুমুকে চোখ দিয়ে ইশারা করে চলে যাওয়ার জন্য। ইয়ানা অরিদের ইশারাকে সম্মতি জানিয়ে দরজার কাছে যাবে, হুট করে মীরা উচ্চ আওয়াজে বলে, আরে আমাকে রেখে কোথায় যাচ্ছিস? মীর জাফরের ভাইয়ের বুয়েরা, ওয়েট কর একটু, আমি উড়োনাটা পাল্টে আসছি। অরিদ গম্ভীর কণ্ঠে আওড়ায়, তুমি ঠিক মীর জাফর কাকে ইঙ্গিত করলে? মীরা ছোট ছোট চোখে অরিদের দিকে তাকায়। এরপর ঠোঁট ভিজিয়ে বলে, আপনাকে বলতে ইচ্ছুক নয়। যেহেতু আপনি আমার কেউ নন সেহেতু প্রশ্নের উত্তর চাওয়াটা বোকামি। অরিদ দাঁতে দাঁত চেপে উঠে। মীরা উড়োনা পাল্টিয়ে ইয়ানার কাছে যাবে, কিন্তু তার আগেই অরিদ মীরার হাত চেপে ধরে। মীরার পা থেমে যায়। অবাক হয়ে অরিদের চেপে ধরে জায়গায় দৃষ্টি রাখে। অরিদের দিকে তাকিয়ে ইশারা দিয়ে জিজ্ঞাসা করে, আপনি আমাকে স্পর্শ করে আমার জামাইয়ের হক নষ্ট করছেন কেন? হাত ছাড়ুন আমার। অরিদ মীরার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে ইয়ানাদের উদ্দেশ্যে বলে, বুমনি তোমরা যাও, আম্মুকে বলবে আমি নিয়ে আসব কিছুক্ষণ পর। মীরা চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠে, একদম না, আমি কোনো ছেলের সাথে যেতে ইচ্ছুক নয়। অরিদের ইশারা পেয়ে ইয়ানা আর সুমু চলে যায়। অরিদ দরজা লাগিয়ে মীরার দিকে এগিয়ে আসতে আসতে বলে, কার সাথে যেতে ইচ্ছুক? জাওয়াত আর মান্নান ড্রাইভারের সাথে। মীরা, হলে মন্দ হয় না।
অরিদকে দরজা লাগাতে দেখে মীরা ভড়কে যায়। সামান্য পিছিয়ে গিয়ে বলে, দে, দরজা লাগিয়েছেন কেন? অরিদের বাঁকা হাসি। রুমে আমার যতগুলো কাপড় ছড়িয়েছ সবগুলো পুনরায় যথাস্থানে রাখবে। মীরা চেঁচিয়ে উঠে, অসম্ভব, এমন অনৈতিক কাজ আমি জীবনেও করব না। অরিদ দাঁত কিরমিরিয়ে বলে, তুমি করবে, তোমার 14 গোষ্ঠী করবে। মীরা, সরি, আমার 14 গোষ্ঠী কেউ ঢাকায় নেই, সবাই চট্টগ্রামে আছে। যদি এই মুহূর্তে নিয়ে আসতে পারেন তাহলে নিয়ে আসেন, তবুও এইসবে আমাকে টানবেন না। অরিদ ধমক দিয়ে বলে, এই মেয়ে ঠাট্টা করছো আমার সাথে? দ্রুত সব কাপড় গুছিয়ে কাবার্ডে রাখো, না হলে আমার অন্য উপায় জানা আছে। মীরা, করব না আমি, আমারগুলো তাহলে আপনি গুছিয়ে দিন। অরিদ ঠোঁট চেপে কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে বলে, করবে না। মীরার তারা উত্তর, জীবনেও না। বাচ্চা কাচ্চা হয়ে বুড়ি হয়ে যাব, তবুও করব না। অরিদ বাঁকা হেসে শার্টের বোতাম একটা একটা করে খুলে মীরার দিকে এগিয়ে যেতে থাকে। তাহলে চলো, তোমাকে একটা বাচ্চা দেওয়া যাক। অরিদকে সামনে এগিয়ে আসতে দেখে মীরা পিছিয়ে যায় 2 পা। এমন নির্লজ্জ কথা শুনে 2 কান থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। কাপা গলায় শুধায়, এইভাবে এগিয়ে আসছেন কেন? বাচ্চা কে চেয়েছে আপনার কাছে? নির্লজ্জ। অরিদ, বিয়ে হয়েছে অনেক দিন হলো, বাট এখনও বাসরটা হলো না। লোকে শুনলে আমার উপর আঙ্গুল তুলবে। বেশি দিন বিবাহিতা দম্পতি আলাদা থাকে উচিত নয়। অরিদ প্রায় মীরার কাছে এসে গিয়েছে। মীরা পিছিয়ে যেতে যেতে হুট করে বিছানায় বসে পড়ে। অরিদের প্রতিটি কথায় সে অবাকের থেকে বেশি ধাক্কা খাচ্ছে। এই কী সব বলছে এই খ্যাপা বাঘ? গাঞ্জা খেয়ে এসেছে নাকি? মীরা, দেখুন। অরিদ, এত তারা কিসের? ধীরে ধীরে সব কিছুই হবে। মীরা, ওরে নির্লজ্জরে আরেকটা অতিরিক্ত বেহায়া কথা বললে বালিশ দিয়ে মাথা ফাটাব। দূরে সরেন আমার থেকে, অশব্দ। আপনাকে আমি সেই অধিকার দেইনি। অরিদে মীরার দিকে ঝুঁকে পড়ে। শার্টের প্রতিটা বোতাম খোলা, লোমশযুক্ত বুক উন্মুক্ত। মীরা সেদিকে তাকিয়ে দুটো ঢোক গিলে। অরিদের চাপা হাস্যময় কণ্ঠে, ইসলাম, আইন আমাকে অধিকার দিয়েছে, সেখানে তোমার মতো মীরার অধিকার দিয়ে আমি কি করব? মীরা চোখ উল্টে আসার উপক্রম। তার ডায়লগ কৌশলে তাকেই ফেরত দিচ্ছে। মীরা এক পাশে হেলে পড়ে। অরিদ মীরার সাথে ঘনিষ্ঠ হয়, বাট দূরত্ব বজায় রেখে। তবুও মীরার যেন দম বন্ধ হয়ে আসছে। পুরুষনালী শরীরের ঘ্রাণ মীরাকে স্তব্ধ করে দিয়েছে। কেঁপে উঠে পুরো কায়া। মীরা নিজেকে ঠিক করে রাগান্বিত সুরে বলে, যাকে ভালোবাসেন না তার শরীরে স্পর্শ করতে লজ্জা করবে না? অরিদ, একদম না। মীরা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আল্লাহ সইবে না অরিদ চৌধুরী, দূরে যান আমার থেকে। অরিদ মীরার দিকে তাকিয়ে বলে, কাপড় ভাঁজ করবে নাকি আমার আয়কশন নিবে? ভেবে নিয়েও পড়ে কিন্তু পস্তাবে। মীরা ভয়ে অস্ফুর্তে ভাষায় বলে উঠে, করব, সব কিছু করে দিব এই মুহূর্তে। যেমন ছিল একদম সেইরকম করে রাখব। অরিদ ঠোঁট চেপে হেসে উপর থেকে উঠে আসে। মীরা সোজা হয়ে বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস টানে। আর কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে মারা যেত। অরিদের দিকে এক পলক তাকিয়ে কাপড় গুছানোর কাজে লেগে পড়ে। অরিদ ডিভানের উপর গিয়ে আয়েশ করে বসে। মীরা সেদিকে তাকিয়ে মনে মনে কয়েকটা গালি দেয়। প্রায় 30 মিনিট লাগিয়ে সব কাপড় গুছিয়ে ক্লান্ত হয়ে বিছানায় বসে। মীরাকে বসতে দেখে অরিদ দাঁড়িয়ে বলে, ভাবলে কিভাবে তোমার মতো মেয়ের কাছে আমার 26 বছরের ভার্জিনিটি নষ্ট করব? হুহা। মীরা কটমট করে তাকায়। কত বড় অসভ্য হলে এখন আবার খুঁচা দিতে আসে। অরিদের দিকে একটা বালিশ ঢিল দিয়ে বলে, ঠাড়া পড়ুক আপনার ভার্জিনিটির উপর। অরিদ বালিশটা ধরে বলে, শকুনের দোয়ায় আমি মরি না। মীরা রেগে তাকায়। চোখ দিয়ে ইচ্ছে করছে অরিদকে কাঁচা চিবিয়ে খেতে। অরিদ রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, যদি কেউ ইয়ানাদের কাছে যেতে চায় তাহলে আসতে পারে। পরে আবার শিখা চৌধুরীর কাছে গিয়ে ন্যাকামো করবে, আমি আসতে দেয়নি। মীরা নিরুপায় হয়ে অরিদের পিছু পিছু যায়। ইয়ানা, শিখা চৌধুরী আরও সুমু একসাথে ইয়াতিমখানায় প্রবেশ করে। ইয়ানা এই ইয়াতিমখানায় প্রায় আসা যাওয়া করত। অনেক বাচ্চার সাথে ইয়ানার পরিচয়। আগে ভার্সিটি দ্রুত ছুটি হয়ে গেলে সোজা এইখানে চলে আসত। ইয়ানাকে দেখে অনেক বাচ্চা এগিয়ে আসে। ইয়ানা হাঁটু ভেঙ্গে বসে মুচকি হেসে বলে, কেমন আছো বাচ্চারা? একজন, অনেক দিন পর তোমাকে দেখেছি আপু। তুমি চলে যাওয়ার পর আরও নতুন অনেকে এসেছে। তাদের কাছে তোমার সম্পর্ক আমরা অনেক গল্প করেছি। তারা তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে।
ইয়ানা হেসে বলে, ওরে বাবা, তাই নাকি? হুম। একটা ছেলে সব বাচ্চাদের ডেকে একত্রিত করে। ইয়ানা সবার মাথা হাত বুলিয়ে দিয়ে বলে, আজ অল্প সময়ের জন্য এসেছি। তোমাদের সাথে সময় কাটাতে পারব না। অন্য কোনো একদিন আসব বাচ্চারা। কবে আসবে আপু? ইয়ানার মনটা বিষিয়ে উঠে। আর কি কখনো আসা হবে এখানে? হয়তো না। ইয়ানা উত্তর দেয় না কারোর। খাবারের প্যাকেটগুলো সবার হাতে হাতে দেয়। এরপর বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে ছোট ইয়াতিমখানা থেকে। শিখা চৌধুরী মনে মনে আওড়ায়। স্বামী হল বাচ্চাদের ভক্ষক আর স্ত্রী হল রক্ষক। সম্পর্কের মাপকাঠি অদ্ভুত। ইয়ানা সবাইকে নিয়ে যায় পথ শিশুর কাছে, যেখানে অনেক পথ শিশুর জায়গা। এইখানেই শিখা চৌধুরী ইয়ানাকে প্রথম দেখেছিল। ইয়ানা সবাইকে ডেকে একত্রিত করে। রাস্তার পাশে এক বৃদ্ধ ভিক্ষুককে দেখে ইয়ানা হাসি মুখে সেদিকে এগিয়ে যায়। দাদু, এখানে কি করছেন? বৃদ্ধটি ইয়ানার দিকে তাকায়, কিন্তু সাথে সাথে চোখ ফিরিয়ে কেশে বলে, ভিক্ষে করছিলাম, হঠাৎ শরীরটা খারাপ লাগছিল, তাই বসে পড়ি। ইয়ানা হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ধরে উঠুন। আর কোনো শক্ত স্থানে গিয়ে বসে বিশ্রাম নিন। বৃদ্ধা নাখোঁজ করে বলে, না না মা, তোমার হাতে নোংরা লেগে যাবে। ইয়ানা মুচকি হেসে বলে, মাটিতে তৈরি দেহে মাটি লাগলে কিছুই হবে না দাদু। সমস্যা নেই, হাত ধরে উঠে বসুন। বৃদ্ধাটা কাপা কাপা হাতটা ইয়ানার হাতের উপর রেখে ভর করে উঠে। ইয়ানা হাসি মুখে বৃদ্ধার হাতের দিকে তাকাতেই কপাল কুঁচকে ফেলে। অবাক হয়ে পুরো শরীরের দিকে তাকায়। উনি তো বৃদ্ধ, বয়স কমপক্ষে ৮০-র উপরে হবে। ইয়ানা সন্দেহ নিয়ে বলে, দাদু, আপনার হাত এত স্মুথ কেন? বৃদ্ধা হওয়ার সাথে কুঁচকে যায়নি কেন? ইয়ানার কথা শেষ হওয়ার পর মুহূর্তে ভেসে আসে কারোর ভয়ঙ্কর ঝাঁঝালো আওয়াজ, না, কিছু করবি না ওকে, ও কষ্ট পাবে। যা করার আমাকে কর। ধাতব গর্জনের মতো এই আওয়াজ রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে। ইয়ানা চমকে উঠে। মুহূর্তেই চোখ ফেরায় পেছনের দিকে। সামনের দৃশ্য দেখে তার নিঃশ্বাস থেমে যায়। অগ্নি দাঁড়িয়ে আছে। চোখে ঘুমের রেশ, কিন্তু মুখাবয়বে তীব্র ক্রোধের রেখা। অগোছালো চুলে একরাশ অস্থিরতা বহন করছে। গায়ে কালো গেঞ্জি, যা তার ভঙ্গিমা ও জেগে ওঠা শিরাউপশিরার উত্তেজনা ছাপিয়ে তীব্র বিভীষিকার সৃষ্টি করছে। সদ্য ঘুম থেকে উঠে এসেও তার চোখ দুটো এখনও অনলবর্ষী প্রজ্জ্বলিত রক্তপিপাসু কোনো জন্তুর মতো। শিখা চৌধুরী এবং আশপাশের অন্যরা বিস্ময়ের ভারে থমকে যায়। সুমু কাপা গলায় চিৎকার করে ওঠে, ইয়ানা, তোর পিছনে গান! ইয়ানা রেশ কাটিয়ে পেছনে ফিরতে যাবে, কিন্তু হঠাৎই কপালের কাছ ঘেঁষে ঠান্ডা ধাতব এক অনুভূতি তাকে স্তব্ধ করে দেয়। শরীর অবশ হয়ে আসে। মাথায় বন্দুক ঠেকানো। কোনো অজানা আত্মাইর ছায়ে ঘনিয়ে ওঠে মৃত্যু। হতবিহ্বল চোখে ইয়ানা পাশ ফিরে তাকায়। অস্ফুট স্বরে ফিসফিস করে ওঠে, দাদু! তার মানে ছদ্মবেশ নিয়ে এসেছিল। অগ্নি ততক্ষণে কিছু কদম এগিয়ে এসেছে। বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস নেয়। হৃদয়ের জ্বালা নিয়ন্ত্রণে আনার ব্যর্থ চেষ্টা করছে। তার গলা গর্জে ওঠে বজ্রাহত মহিরুহের মতে, খবরদার! তোর শরীরের সামান্য স্পর্শ যাতে ওর শরীরে না লাগে। মেরে জ্যান্ত কবর দিয়ে দিব। শপথ করে বলছি, রক্ত দিয়ে জমিন রাঙ্গিয়ে দিব। লোকটা, আগে তো নিজের স্ত্রীকে বাঁচিয়ে দেখা। আমার বশকে তুই খুন করেছিস। এই শালীর জন্য আমার বশকে প্রাণ হারাতে হয়েছে। এই হল সব নষ্টের মূল। কে জানে এই মা কি দেখিয়ে তোকে বশ করেছে। এইটাকে মারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই অবমাননাকর আর বিকৃত বাক্যগুলো শুনে অগ্নির ভেতরে রক্ত যেন ফুটে উঠল। চোখ লালাব আর শিরা ফেটে পড়ছে। তার গর্জন ভূকম্পনের মতো চারদিকে প্রতিধ্বনিত হয়। খবরদার ব্লাডি বিচ, আমার পবিত্র ফুলকে বাজে ইঙ্গিত দিবি না। কুত্তার বাচ্চা, কলিজা নিয়ে আসব। অগ্নি এগিয়ে যাবে, তার আগেই ফাট করে আওয়াজে একটা বুলেট তার বাহুর ভিতরে ভেদ করে যায়। বুলেট ছিন্ন করে যায় মাংসপেশি।
রক্ত ছিটকে পড়ে নির্জন রাস্তায়। বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে। অগ্নি হাত চেপে ধরে সেখানে দাঁড়িয়ে যায়। ইয়ানা চেঁচিয়ে উঠে। সবাই কেমন স্তব্ধ হয়ে যায়। অগ্নি ক্ষতস্থানে হাত চেপে ধরে। চোখে অনল দাউ দাউ করে জ্বলছে। আত্মাই আবার বন্দুক তুলে তাক করে অগ্নির দিকে। এইবার সে হাসে এমনভাবে যা এক বিকৃত হাসির রূপ নেয়। অগ্নি তখনও দাঁড়িয়ে, কিন্তু মাথা নিচু নয়, গর্জন অবধারিত। ইয়ানা কান্না মিশ্রিত ভাঙ্গা আওয়াজে বলে, না প্লিজ, বন্দুক নামিয়ে রাখুন। চলবে।